রেকর্ডে যাক, তারপর বলি। আমাদের আজকে মডার্ন হিস্ট্রির 15th ক্লাস, 15 নম্বর ক্লাস। এখন কথা হলো দাদা, আমরা তো 15 নম্বর ক্লাস, আমাদের তো লাস্ট ক্লাস হয়েছিল 13th নাম্বারের, তো 13th নাম্বারে আমাদের লাস্ট ক্লাস হয়েছিল, একদম ঠিক কথা। আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে আমাদের সোশিও রিলিজিয়াস মুভমেন্ট পড়ছিলাম, তাই না? সোশিও রিলিজিয়াস মুভমেন্টস আমরা পড়ছিলাম। তো সেখানে এর দুটো পার্টে আমাদের করা হচ্ছে ক্লাসটা। পার্ট 1 আমাদের হয়ে গেছে, আর পার্ট 2টা বাকি আছে। তো পার্ট 2টা যেহেতু ওখানে বোঝানোর কিছু নেই, তো স্ট্যাটিক পার্ট, কতগুলো ইনস্টিটিউশন সম্পর্কে কিছু কথা বলতে হবে, ওটা বলে দিব। সো ওটা আমি না রেকর্ডেড দিয়ে দিচ্ছি আজকে, অর্থাৎ সোশিও রিলিজিয়াস মুভমেন্টসের যে পার্টটা রয়েছে ওটার পিডিএফ ক্লাস নোট, আর তার সাথে পার্ট 2 এর রেকর্ডেডটা দিয়ে দিচ্ছি। আজকে 15th নাম্বার লেকচারে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক শুরু করছি, যেখান থেকে বহু কোয়েশ্চেন বারবার জিজ্ঞেস করা হয়। সেটা হচ্ছে কি না, গ্রোথ অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম অ্যান্ড পলিটিক্যাল অর্গানাইজেশনস বিফোর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। অর্থাৎ কি, আমরা আজকে দেখতে চলেছি 1885-তে যে আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এস্টাবলিশ হচ্ছে তার আগে, হ্যাঁ, অর্থাৎ কংগ্রেসের যে যুগ, সেই কংগ্রেসের যুগের আগে ভারতবর্ষে জাতীয়তাবাদের যে গ্রোথ হচ্ছে বা রাইজ হচ্ছে জাতীয়তাবাদের, এবং সেই জাতীয়তাবাদের সাথে সাথে কিছু কিছু পলিটিক্যাল অর্গানাইজেশনস এস্টাবলিশড হচ্ছে কংগ্রেসের আগে ভারতবর্ষে। এই গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে আমাদের 15th ক্লাসের অংশ। ওকে, সো এটা লেন্দি হতে পারে, যেহেতু অনেকক্ষণ ধরে কথা বলতে হয়, ঘন্টাখানেক পরে গিয়ে আমি আর কথা বলতে ভাল লাগে না। তো চেষ্টা করব আজকে যতটাই হোক এটাকে কমপ্লিটলি একটা ক্লাসের মধ্যে আনা। তাহলে আজকের আমাদের টপিকটা কি আলোচনার? আজকের আমাদের টপিকটা হচ্ছে গ্রোথ অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম অ্যান্ড পলিটিক্যাল অর্গানাইজেশনস বিফোর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তাহলে ন্যাশনাল কংগ্রেসের আগে ভারতবর্ষে যে জাতীয়তাবাদের যে উত্থান, এবং তার সাথে সাথে আমাদের বলতে পারো যে রাজনৈতিক যে অর্গানাইজেশনসগুলো ছিল সেই বিষয়ে আলোচনা হবে। ওকে, বেশ। তো ক্লাস শুরু করার আগে একটা কথা আমরা বলতে চাই, এখানে ন্যাশনালিজম বলে একটা কথা রয়েছে। সো ন্যাশনালিজম বিষয়টা কি, এটাকে আমাদের একটুখানি জানতে হবে, ঠিক আছে না? ন্যাশনালিজম বলতে পারো, ন্যাশনালিজম, হোয়াট ইজ ন্যাশনালিজম? হোয়াট ইজ ন্যাশনালিজম, কি মনে হয়? জাতীয়তাবাদ। একদমই তাই, ন্যাশনালিজম মানে জাতীয়তাবাদ। বিষয়টা কি দেখো, ন্যাশনালিজম হচ্ছে একটা ফিলিংস। কিসের ফিলিংস? একটা ওয়াননেসের ফিলিংস। আজকে আমারও না মাথাটা যন্ত্রণা করছে, ডান পাশটা, মানে ডান চোখ থেকে শুরু করে এই ডান পাশ, কথা বলতে গেলেই বুঝতে পারছি যে টন টন করে মনে হচ্ছে যে ব্যথা হচ্ছে। আচ্ছা, তাহলে ন্যাশনালিজম মানে আমি বললাম যে ন্যাশনালিজম মানে হচ্ছে একটা ফিলিংস অফ হোয়াট না, ফিলিংস অফ ওয়াননেস। ওকে, এটাকে বলতে পারি ন্যাশনালিজম হচ্ছে ফিলিংস অফ ওয়াননেস, অর্থাৎ আমরা যে এক, হ্যাঁ, আমরা যে একটা ঐক্য আমাদের মধ্যে রয়েছে, সেই ওয়াননেস মানে তুমি আমি, আমাদের মধ্যে কোনো পার্থক্য যখন নেই, তখনই না ন্যাশনালিজম ব্যাপারটা গড়ে ওঠে। আমাদের আজকের যে আলোচনা, সেই আলোচনাতে আমরা দেখব যে ব্রিটিশ ইন্ডিয়া যেটাকে আমরা বলছি, সেই ব্রিটিশ ইন্ডিয়াটা কেমন ইন্ডিয়া ছিল বলো দেখি। ব্রিটিশ ইন্ডিয়া হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে সেই আদি প্রাচীন থেকে এই পর্যন্ত যে একটা ভারতবর্ষের যে একটা ইউনিটারি ফর্ম, মানে ভারতবর্ষকে একটা ইউনিয়ন হিসাবে দেখা, এটা কিন্তু ব্রিটিশ ইন্ডিয়াতেই পসিবল হয়েছিল। এর আগে না মৌর্য যুগে এটা হয়েছে, না গুপ্ত যুগে হয়েছে, না মোগলদের সময় হয়েছে, না সুলতানদের সময় হয়েছে, কারো সময় হয়নি। অর্থাৎ ব্রিটিশরা যখন ভারতবর্ষে এসছে, অর্থাৎ ব্রিটিশ ইন্ডিয়া যেটাকে আমরা বলছি, সেই ভারতটা যেমন সেই পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যেভাবে ভারতটার মধ্যে একটা পলিটিক্যাল ইউনিটি তৈরি হয়েছিল, সেটা আগে কখনো দেখিনি। তো এই পলিটিক্যাল ইউনিটি এসেছিল কিভাবে, সেটাই হচ্ছে আমাদের ন্যাশনালিজমের মূল বিষয়। তাহলে ন্যাশনালিজম মানে হচ্ছে একটা ফিলিংস। কিসের ফিলিংস? না, ফিলিং অফ ওয়াননেস। আমরা যে সবাই এক, এই ওয়াননেসের ফিলিংসটা হচ্ছে ন্যাশনালিজম।
এখন কথা হচ্ছে যে দাদা এই ওয়াননেসের ভাবনাটা কি করে একটা মানুষের মধ্যে আসে, বা ব্যক্তির মধ্যে ওয়াননেসের ভাবনা কি করে আসে। তাহলে আমরা যদি দেখি যে গ্রাউন্ডস অফ ওয়াননেস, এই ওয়াননেসের গ্রাউন্ডসগুলো কি কি হতে পারে। মানে আমরা যে সবাই এক ভাবছি, মানে একজন গুজরাটি, একজন তামিল, একজন বাঙালি, একজন কাশ্মীরি, এরা সবাই এক ভাবছে, এক ভারতীয় হিসাবে কল্পনা করছে। এটা কেন হচ্ছে, কিসের উপর ভিত্তি করে হচ্ছে, গ্রাউন্ডটা কি? সেই গ্রাউন্ডটা হতে পারে মেবি রিলিজিয়ান, ধর্ম হতে পারে, যে আমাদের সকলের ধর্ম এক, আমরা সবাই হিন্দু, বা সেই সময়ের যুগে যে যে রিলিজিয়ানগুলো ছিল, তাহলে রিলিজিয়ান একটা বেস হতে পারে, রিলিজিয়ান একটা গ্রাউন্ড হতে পারে ওয়াননেসের ক্ষেত্রে। তারপর কি ল্যাঙ্গুয়েজ হতে পারে, ভাষা হতে পারে, ল্যাঙ্গুয়েজ হতে পারে। আর কি হতে পারে, কাস্ট হতে পারে, হ্যাঁ কাস্ট, জাতি। তারপর তোমার হতে পারে কালচার, যে আমাদের সকলের কালচারটা সেম, এমন হতে পারে। তারপর হতে পারে ট্র্যাডিশন, যে আমাদের ট্র্যাডিশনটা সেম। ট্র্যাডিশন বলতে কেমন সেম, দেখো এই গুজরাটে যে বিয়ে অনুষ্ঠান হচ্ছে, বিয়ে তো একটা কালচার বা ট্র্যাডিশনের অঙ্গ। তো গুজরাটে যে বিয়ে পারফর্ম হচ্ছে, আমার বাংলায় যে বিয়ে পারফর্ম হচ্ছে, সেই তামিলনাড়ুতে যে বিয়ে পারফর্ম হচ্ছে, বা সেই উত্তরাখণ্ডে যে বিয়ে পারফর্ম হচ্ছে, সেই বিয়ের মধ্যে দেখবে কিছু না কিছু ট্র্যাডিশনের তো মিল থেকেই যায়, তাই না? যেমন সবথেকে বড় মিল যেটা, এই আগুন জ্বালিয়ে আগুনের চারিপাশে ঘুরে অগ্নি সাক্ষী রেখে বেদ ও মন্ত্র উচ্চারণের মাধ্যমে বিয়ে হচ্ছে। বোঝা যাচ্ছে কি না? সো এই যে কালচার, ট্র্যাডিশন, রিলিজিয়ান, কাস্ট, এই জিনিসগুলো না মানুষের মধ্যে একটা ওয়াননেস এনে দিয়েছিল। আরও বিষয় বলা যেতে পারে, যেমন বলতে পারি যে কমন হিস্ট্রি, যে আমাদের ভারতবর্ষের ইতিহাস যদি দেখো তাহলে দেখবে যে কমন হিস্ট্রি দেখতে পাবে। এবং এই জাতীয়তাবাদ যে চেতনা যে ভারতীয়দের মধ্যে আসছে, এর মধ্যে বেশ কতগুলো ফ্যাক্টরস আছে, সেটা আমরা ধীরে ধীরে ক্লাসের মধ্যে আজকে সেগুলোই আলোচনা করব। সো জাস্ট আমরা ফ্যাক্টরসগুলোকে দেখার চেষ্টা করলাম, যে এটা রিলিজিয়ান হতে পারে, ল্যাঙ্গুয়েজ হতে পারে, কাস্ট হতে পারে, কালচার হতে পারে, ট্র্যাডিশন হতে পারে, আমাদের দেশের একটা কমন হিস্ট্রি রয়েছে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, বেদিক সিভিলাইজেশন, হ্যাঁ এই যে কমন হিস্ট্রি, এইগুলো আমাদেরকে একটা সুতোয় গেঁথে দিয়েছিল, যার কারণে আমাদের মধ্যে ন্যাশনালিজমটা গড়ে উঠেছিল। তোমরা একটা কথা শুনেছ, নেশন কথা শুনেছ, নেশন। সো নেশনটা কি বলো দেখি, নেশনটাকে বলতে পারো যে এটা একটা পলিটিক্যাল ইউনিট, ওকে, পলিটিক্যাল ইউনিট। এই যে যে সমস্ত বিষয়গুলো, এই সমস্ত বিষয়গুলোকে যখন তুমি একটা পলিটিক্যাল ইউনিট হিসাবে ভাববে, এটাকে যখন তুমি একটা পলিটিক্যাল ইউনিট হিসাবে ভাববে, তখনই সেটাকে বলা যাবে যে এটা একটা নেশন, ওকে। এই নেশন থেকে এসছে ন্যাশনালিজম। বোঝা গেল? তাহলে ন্যাশনালিজম বিষয়টা কি? এবার এখানে আমরা কয়েকটা বিষয় নোট করব, বাকি ডিটেলসে তো আমরা পড়বই, তবুও খাতার মধ্যে এই বিষয়গুলোকে একটু নোট করে রাখবো, যাতে পরবর্তীকালে আমাদের যদি কখনো কোনো নোটস তৈরি করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের সুবিধা হবে। সেটা কি? সেটা হচ্ছে যে খাতার মধ্যে হেডিং লাগাও যে প্রাইম ফ্যাক্টরস অফ ন্যাশনালিজমের, জাতীয়তাবাদের প্রাইম ফ্যাক্টরসগুলো কি কি। প্রথমটা বলতে পারি যে তোমার দেখো, ভারতীয়দের একটা সংস্কৃতি আছে, ব্রিটিশদের একটা সংস্কৃতি আছে, ভারতীয়দের একটা ইন্টারেস্ট আছে, ব্রিটিশ বা কলোনি যারা আমাদের করেছে, কলোনিয়াল মাইন্ডসেট যাদের, তাদের একটা ইন্টারেস্ট আছে। তার মানে এই দুটো ইন্টারেস্টটা কখনোই এক হতে পারেনি, ভিন্ন ভিন্ন হয়েছে। তার জন্যই তো আমাদের মধ্যে জাতীয়তাবাদের চেতনা ঘটেছে। ব্রিটিশরা আমাদেরকে সবসময় এক্সপ্লয়েট করতে পারলেই যেন তাদের কাজটা হাসিল হয়, কিন্তু সেই জায়গায় থেকে দাঁড়িয়ে আমরা এক্সপ্লয়েটেড হয়েছি। তার মানে আমাদের মধ্যে কিছু না কিছু কন্ট্রাডিকশনস ছিল। অর্থাৎ বলতে পারি প্রথম পয়েন্ট, দ্যাট ইজ contradictions in Indian and colonial, তাহলে contradictions in Indian and colonial interests, ভারতীয়দের ইন্টারেস্ট আর কলোনিয়ালদের ইন্টারেস্টের মধ্যে যে পার্থক্য, যে বৈপরীত্য, সেটা জাতীয়তাবাদের একটা কারণ। 2,
এই পয়েন্টগুলোকে লিখে নিলে কী হবে, যদি এখান থেকে আমাদের ব্রড কোয়েশ্চেন্স লিখতে দেয়, যদি ডেসক্রিপটিভ মোডে পরীক্ষা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই লেকচারগুলো ইম্পর্ট্যান্ট হবে। হ্যাঁ, সেই জন্য এটা লিখে দিচ্ছি। নেক্সট কি, নেক্সট হচ্ছে, হ্যাঁ বলো। বলছি স্যার, এই যে যেটা বললেন যে কন্ট্রাডিকশনাল, ওটার বাংলা মানেটা কি আছে? কন্ট্রাডিকশনস মানে বৈপরীত্য, পার্থক্য। ওকে, হ্যাঁ। 2 হচ্ছে মেমোরি অফ দ্য রিভোল্ট অফ 1857, মেমোরি অফ রিভোল্ট অফ 1857। দেখো, 1857-তে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, সেই সিপাহী বিদ্রোহ ইংরেজদেরকে আমাদের দেশ থেকে না তাড়াতে পারলেও কিন্তু কোম্পানিকে যে অ্যাবলিশ করে দেওয়া গেছিল, কোম্পানির শাসনের যে পতন ঘটানো গেছিল, এই বিষয়টাও কিন্তু জাতীয়তাবাদের একটা মুখ্য কারণ ইংরেজরা যে অপ্রতিরোধ্য, তাদেরকে যে রোধ করা যায় না বা তাদেরকে যে পরাজিত করা যায় না, এই বিষয়টা এমন নয়। ওকে, অর্থাৎ 1857 সালের যে বিপ্লবের বা যেই বীরগাথার যে স্মৃতি, সেটাও জাতীয়তাবাদের একটা ঘটক বা জাতীয়তাবাদের একটা মানে কি বলা যেতে পারে, একটা ফ্যাক্টর হিসেবে কাজ করেছিল। আর কি বলা যেতে পারে যে ভারতবর্ষের মধ্যে ওই যেটা বলছিলাম যে একটা ইউনিফিকেশন হয়েছিল, সেটা পলিটিক্যাল হোক, অ্যাডমিনিস্ট্রেটিভ হোক, ইকোনমিক, একটা ইউনিফিকেশন হয়েছিল। অর্থাৎ সারা ভারতের প্রত্যেকটা স্টেটকে, প্রত্যেকটা রাজ্যকে একটা এক সুতোয় বাঁধার কাজ ব্রিটিশ সরকার কিন্তু করেছিল। এটার মাধ্যমেও কিন্তু আমাদের ন্যাশনালিজম দানা বেঁধেছিল, যার কারণেই তো বাংলার রাসবিহারী বোস পাঞ্জাবে কাজ করছে, উত্তরাখণ্ডে কাজ করছে, তাই না, মহারাষ্ট্রে কাজ করছে, বুঝতে পারছি আমরা। তো সেই ক্ষেত্রে এই ফ্যাক্টরটাও লিখে রাখো যে পলিটিক্যাল কমা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ইকোনমিক ইউনিফিকেশন, এটা। আর কি কারণ হতে পারে, যেমন ইংরেজরা আমাদের ভারতবর্ষে যখন তাদের শাসন এস্টাবলিশ করছে, তখন আমাদের জন্য একটা আশীর্বাদ বলা যেতে পারে, মানে খারাপের মধ্যেও তো ভালো কিছু খুঁজে নিতে হবে আমাদের, সেই অর্থে বলছি যে ওয়েস্টার্ন এডুকেশন আমরা যখন পেয়েছি, এটা আমি আগে কোনো একটা ক্লাসে আলোচনা করছিলাম যে আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা ছিল না তা নয়, আমাদের দেশেও শিক্ষা ব্যবস্থা ছিল, কিন্তু ডেইলি লাইফে সেই শিক্ষার যে গ্রহণযোগ্যতা, সেই জায়গাটা কিন্তু আমাদের খুব কম ছিল। অর্থাৎ যেটা হচ্ছে ন্যাচারাল সায়েন্স, সেই পড়াটা আমাদের কিন্তু কম হতো। হ্যাঁ, হিউম্যান সায়েন্সের দিকে আমাদের বেশি ফোকাস ছিল, বাট ন্যাচারাল সায়েন্সের দিকে নয়। তো সেই ক্ষেত্রে ওয়েস্টার্ন এডুকেশন কিন্তু আমাদের চিন্তাভাবনাকে না ব্রড করে দিয়েছিল, চিন্তাভাবনাটাকে আমাদের উন্নত করে দিয়েছিল। ওকে, সেটা একটা কারণ হবে। অর্থাৎ রোল অফ ওয়েস্টার্ন থটস, মানে পাশ্চাত্যের যে ভাবনা চিন্তাগুলো আমরা শিখতে পারছিলাম, জানতে পারছিলাম, যেখানে আমেরিকা স্বাধীনতা পেয়ে যাবে, ঠিক আছে, যেখানে আমেরিকা স্বাধীনতা পাচ্ছে বা ইউরোপের দেশগুলোতে শিল্প বিপ্লব ঘটছে, তো এই বিভিন্ন জায়গা থেকে ওয়েস্টার্ন থটসগুলো আমাদের মধ্যে না ন্যাশনালিজমকে এনে দিয়েছিল। তাহলে রোল অফ ওয়েস্টার্ন থটস অ্যান্ড এডুকেশন। ও, আজকে তো লক্ষ্মী পূজা না, সবার বাড়িতে লক্ষ্মী পূজা হচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা, হচ্ছে। আমি পুজো জোগাড় করতে করতেই ক্লাস করছি। আচ্ছা আচ্ছা, খুব ভালো। নাড়ু তৈরি করেছো? হ্যাঁ, মা করছে। আচ্ছা আচ্ছা, ঠিক। আমাদের ছোটবেলায় দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, তো এটা হলে আমরা গ্রামের দিকে, আমরা তো গ্রামে থাকি, তো এই ক্ষেত্রে ছোটোবেলায় আমাদের মনে আছে এই লক্ষ্মী পুজোর দিনগুলোতে আমরা গ্রামে সবাই বেরিয়ে পড়তাম। বড় বড় যে গামলা আছে না, ধামা, আমাদের এখানে বলে ধামা, বেত দিয়ে তৈরি হয়, চেনো ধামা? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। জানি। ওইগুলো নিয়ে আমরা বেরোতাম সবাই মিলে।
এই সব সব বাড়ি থেকে ওইগুলোকে কালেক্ট করতাম, মানে এই লক্ষ্মী পুজোর প্রসাদগুলোকে। নাড়ুগুলো পাওয়া যেত, মোয়া পাওয়া যেত, তাই না, হ্যাঁ, খই কাকু পাওয়া যদি যেত। সবাই থাকতো তাহলে আমি সবাইকে বলতাম আসতে, কারণ আমাদের বাড়ি খিচুড়ি প্রসাদ হয়, সবকিছু হয়। খুব ভালো। তো এগুলো জোগাড় করে বেশ একটা সুন্দর মজা হতো। তো এখন আর বাচ্চাগুলো তো এখন আর এগুলো করেই না, কারণ এখন সবাই মোবাইল নিয়েই ব্যস্ত থাকে, তো এগুলো এখন আর নেই। সো চলো তাহলে রোল অফ ওয়েস্টার্ন থটস অ্যান্ড এডুকেশন, এটাও আমাদের ন্যাশনালিজমের দিকে আমাদেরকে প্রগ্রেস, ন্যাশনালিজম আমাদের মধ্যে যাতে গ্রোথ হয় সেই ফ্যাক্টর হিসেবে কাজ করেছিল। আর কি বলা যেতে পারে, দেখো এই পয়েন্টগুলো কিন্তু নোট করবে, হ্যাঁ, এটা ইম্পর্ট্যান্ট এই জিনিসগুলো, কারণ এই পয়েন্টগুলোকে দেখো প্রত্যেকটা পয়েন্টকে তুমি এলাবোরেট করতে পারবে না বলো? নিজে এই পয়েন্টগুলো থেকে দু চার কথা লিখতে পারবে তো? তাহলেই দেখবে যে তোমার কাছে একটা ব্রড একটা নোট তুমি নিজে নিজে তৈরি করতে পারবে। যদি কোয়েশ্চেন, এবং কোয়েশ্চেন আসবেই, এটা আমি নিশ্চিত। যদি ডেসক্রিপটিভ মোডে পরীক্ষা হয় তাহলে নিশ্চিত রূপে কোয়েশ্চেন আসবে যে এই আমাদের ন্যাশনালিজমের, ইন্ডিয়ান ন্যাশনালিজমের যে প্রাইম ফ্যাক্টর সম্পর্কে আলোচনা করো, এমন প্রশ্ন জিজ্ঞেস করবেই করবে। ওকে, চলো তারপর আর কি বলা যেতে পারে। দেখো ভারতবর্ষে যে আধুনিকতার সাথে যে প্রেস আর নিউজ পেপারের যে প্রচলন শুরু হয়েছিল, এই বিষয়টাও আমাদের জাতীয়তাবোধ জাগরণে বিশেষভাবে ভূমিকা গ্রহণ করেছিল। যখন বিপ্লবীরা কোনো সংগ্রাম করত, সেই সংগ্রামের সমস্ত ইতিহাস বিভিন্ন অ্যাসোসিয়েশন তাদের মুখপত্রের মাধ্যমে, তাদের নিউজ পেপারের মাধ্যমে সেগুলোকে জনসমক্ষে তুলে ধরতো, আর তার মাধ্যমে কিন্তু সাধারণ জনগণের মধ্যে একটা জাতীয়তাবাদের স্ফুরণ ঘটতো। ওকে, যেটা আজও হয়। আজও টেলিভিশনের মাধ্যমে, খবরের কাগজের মাধ্যমে, এই যে তিলোত্তমার ঘটনা যেটা আমাদের বাংলাতে হলো, যে জঘন্য ঘটনা, সেটার মাধ্যমে বাংলার প্রত্যেকটা মানুষ একটা সুতোয় গেঁথে গেছে, মানে প্রত্যেকটা বাঙালির মধ্যে কেমন যেন একটা ন্যাশনালিজমের ভাবনাটা চলে এসছে। এটার জন্য কিন্তু প্রেস, নিউজ পেপার এর ভূমিকা অনেক বড়। তাই এটাও একটা পয়েন্ট, দ্যাট ইজ রোল অফ মডার্ন প্রেস and role of modern press and newspaper, ওকে, এটার ভূমিকাও অনেক। আর কি আর বলা যেতে পারে যে আমাদের ভার্নাকুলার লিটারেচার, এটারও ভূমিকা অনেক। অর্থাৎ গ্রোথ অফ ভার্নাকুলার লিটারেচার। ভার্নাকুলার লিটারেচার বলতে কি বুঝি? ভার্নাকুলার কথাটা আজকে থেকে মনে রাখবা। ভার্নাকুলার মানে দেশীয় ভাষা। দেশীয় ভাষায় সাহিত্য চর্চার মাধ্যমে, যেমন আমরা আজকে ক্লাসে দেখব যে বাংলাতে রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের মহারাষ্ট্র, ওনার নামটা ভুলে যাচ্ছি, এই তামিল লেখক, তামিল কবি, হ্যাঁ, বাঙালি কবি, মারাঠি কবি, এনাদের সকলের লেখার মাধ্যমে যেন একটা জাতীয়তাবাদের স্ফুরণ দেশের মধ্যে ঘটছিল। তাই ভার্নাকুলার লিটারেচারের যে গ্রোথ, সেটাও ন্যাশনালিজমের একটা ফ্যাক্টর হিসাবে কাজ করেছে। আর কি বলা যেতে পারে যে সেই সময় ভারতবর্ষের বিভিন্ন ইতিহাস সম্পর্কে, সেই ইতিহাসটা এক তো বিভিন্ন যে সোশিও রিলিজিয়াস রিফর্মের যারা নায়ক হয়েছিলেন, যেমন রাজা রামমোহন রায় বলো, যিনি বেদের ওপরে, হ্যাঁ, তার ভাষ্য তিনি লিখছেন, তাই না, বেদের ওপরে তার থটস তিনি লিখছেন, যেখানে তিনি আইডলট্রিকে নস্যাৎ করছেন। আবার একই ধারে স্বামীজি, তিনি কি করছেন? স্বামী বিবেকানন্দ সেই সূক্ষ্ম সনাতন ধর্ম বা সূক্ষ্ম হিন্দুত্বের যে বিষয়, সেটা জনসমক্ষে আনছেন। তো এই সমস্ত কিছুর মাধ্যমে ভারতবর্ষের যে হৃত গৌরব, সেই ভারতবর্ষের সিন্ধু যুগ, যেখানে এক্সকাভেশনের ফলে সিন্ধু সভ্যতার বিভিন্ন তথ্য উঠে আসছে, এবং এইটা ভারতীয়দের মধ্যে একটা বিরাট বড় ভূমিকা গ্রহণ করেছিল। যে ইংরেজরা বলছে যে আমরা নাকি অশিক্ষিত, আমরা নাকি অসভ্য, আমাদের নাকি সভ্যতা নেই, তাহলে আমাদের দেশেই, আমাদের ভূমিতেই হাজার হাজার বছর আগে থেকে সভ্যতা ছিল। সেইগুলোই কিন্তু ন্যাশনালিজমের দিকে, জাতীয়তাবাদের দিকে আমাদেরকে নিয়ে গিয়েছিল। তাহলে এটাও একটা পয়েন্ট হবে, দ্যাট ইজ রিডিসকভারি অফ ইন্ডিয়াস পাস্ট, ভারতের অতীতের যে পুনরাবিষ্কার, সেটাও ভারতীয়দের জাতীয়তাবাদের জন্য বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল।
আরও পয়েন্ট লিখি 8, যেমন আমাদের সেই সময় একটা মিডিল ক্লাস সোসাইটি তৈরি হয়েছিল, মধ্যবিত্ত সম্প্রদায়। আর সেই মধ্যবিত্ত সম্প্রদায় রাজ সরকারের ছোট ছোট পদে চাকরি করত। হ্যাঁ, পাশ্চাত্যের শিক্ষা গ্রহণ করেছিল, সেই সরকারি চাকরিগুলো করত। তাদের মধ্যে একটা আধুনিকতার প্রবেশ ঘটেছিল। তারা নিজেদের কালচারের সাথে ওয়েস্টার্ন কালচারকে মিলিয়ে মিশিয়ে যখন ফরাসি বিপ্লবের কথা জানতে পারছে, হ্যাঁ, যখন জার্মানির ইতিহাস জানতে পারছে, তো এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে, হ্যাঁ, তাদের মধ্যেও একটা নবজাগরণ বা জাতীয়তাবোধ সৃষ্টি হয়েছিল। তাহলে এটাও একটা পয়েন্ট হবে, দ্যাট ইজ রাইজ অফ মিডিল ক্লাস, rise of middle class intelligentsia, এক মিনিট, intelligentsia, SIA, হ্যাঁ, SIA, ইন্টেলিজেন্সিয়া, এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ হবে মধ্যবিত্ত সম্প্রদায়। আবার এই মধ্যবিত্ত সম্প্রদায়টা না বিরাট গুরুত্বপূর্ণ সব কিছুর ক্ষেত্রেই। যেমন আমরা যদি ইকোনমির দিক থেকে ভাবি, তাহলে দেখবা ইকোনমিতে খুব বড় ভূমিকা যারা গ্রহণ করেছিল তারা কিন্তু এই মিডিল ক্লাস, এবং এখনও করে ইকোনমিতে মিডিল ক্লাসের ভূমিকা অসাধারণ। চল 9, আর কি বলা যেতে পারে? আর বলা যেতে পারে যে সোশিও রিলিজিয়াস রিফর্ম মুভমেন্ট যেগুলো হয়েছিল সেগুলো তো অবশ্যই প্রগ্রেসিভ ছিল, তাহলে সেটাও একটা কারণ হবে। লিখো প্রগ্রেসিভ সোশিও রিলিজিয়াস মুভমেন্ট, রিফর্ম মুভমেন্ট লেখাটা উচিত, রিফর্ম মুভমেন্ট এটা। আর কি বলা যেতে পারে যে আন্তর্জাতিকভাবে যে ঘটনাগুলো ঘটছিল সেটাও আমাদেরকে প্রভাব ফেলেছে, অর্থাৎ ইম্প্যাক্ট অফ এটাও আমাদের মডার্ন হিস্ট্রিতে আমি রেখেছি, ওয়ার্ল্ডের হিস্ট্রির এই বিষয়টাকেও আমি কিন্তু পড়াবো। হ্যাঁ, সো সেইটাও এখানে আমরা লিখে রাখি নোটটা, ইম্প্যাক্ট অফ contemporary international events, এটা 11 নম্বরে লেখা যেতে পারে যে এই যে ভারতীয়দের যে যে জাতীয়তাবাদ হচ্ছে, জাগরণ ঘটছে, আর এই জাতীয়তাবাদ জাগরণ ঘটার সাথে সাথে ইংরেজরা কিন্তু আমাদেরকে দমানোর জন্য, আমাদেরকে এই ন্যাশনালিজম যাতে গ্রো না করে এটার জন্য না কিন্তু অনেক ধরনের তোমার রেশিয়াল অ্যারোগেন্স তারা দেখিয়েছে, অনেকটা দমন পীড়ন নীতি তারা গ্রহণ করেছে, সেটাও কিন্তু একটা কারণ হয়ে দাঁড়াবে। অর্থাৎ রিঅ্যাকশনারি পলিসি যেটাকে বলে, সুন্দর একটা ভাষা, এটা লিখো, রিঅ্যাকশনারি policies of ব্রিটিশ গভর্নমেন্টের যে রিঅ্যাকশনারি পলিসিসগুলো ছিল সেটাও আমাদের জাতীয়তাবাদের জাগরণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করেছে। আর এর সাথেই রিলেটেড করে রাখবা অ্যান্ড রেশিয়াল অ্যারোগ্যান্স, অর্থাৎ তারা সভ্য, তারা ভালো, আমরা খারাপ, এরকম একটা ব্যাপার। আর সর্বোপরি ফাইনাল পয়েন্ট সেটা হচ্ছে ইকোনমিক এক্সপ্লয়টেশন। এই ইকোনমিক এক্সপ্লয়টেশনটা দেখো, মানে কে ব্রাহ্মণ, কে ছোট জাত, কে বড় জাত, কে নিচু, কে উঁচু, সকল কমিউনিটিকে ইকোনমিক্যালি এক্সপ্লয়েট করেছিল। এমন নয় যে তুমি উঁচু জাত বলে তোমায় এক্সপ্লয়েট করবো না, আর তুমি নিচু জাত বলে তোমায় এক্সপ্লয়েট করবো না, এমনটা নয়। যার কারণে
এই ইকোনমিক এক্সপ্লয়টেশনের ফলেও কিন্তু বিরাটভাবে ন্যাশনালিজমের কিন্তু গ্রো হয়েছিল, যেখানে কেউ ছাড় পায়নি, সবাই এই ইকোনমিক এক্সপ্লয়টেশনের শিকার হয়েছিল। ওকে, তো মোটামুটি এই কতগুলো কারণের জন্য আমাদের মধ্যে মানে এই কতগুলো ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরস বললাম 12টি, এর ফলে আমাদের ন্যাশনালিজমের গ্রো হয়েছিল। ওকে, ন্যাশনালিজমের রাইজ হয়েছিল বা গ্রোথ হয়েছিল। চলো এই বিষয়গুলোকে এবার আমরা এক এক করে পয়েন্টের মাধ্যমে দেখার চেষ্টা করি। সো যখন আমরা বলছি ফ্যাক্টরস অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, তো সবার প্রথমে আমরা দেখি যে গ্রোথ অফ ভার্নাকুলার লিটারেচার। তো এই দেখো তোমাদের যে 12টা পয়েন্ট লেখালাম, সেই 12টা পয়েন্টের মধ্যে আমরা বেশ কতগুলো পয়েন্টকে নিয়ে আলোচনা করব। ওকে, বাকি যদি কেউ কোনো মাদার বুক পড়ে থাকো তাহলে সেখান থেকে তোমরা বাকিটা পেয়ে যাবে। তো ভার্নাকুলার লিটারেচারের যে গ্রোথ, সেই গ্রোথের মধ্যে কি দেখতে পাচ্ছ, কি ডিলিট হয়ে গেল? ওকে, চলো, দ্য ইনফ্লুয়েন্স অফ ওয়েস্টার্ন এডুকেশন prompted the educated Indians to reflect the idea of liberty, freedom and nationalism through the vernacular literature। খুব সহজ সরল ভাষায় লেখা আছে এখানে যে পাশ্চাত্যের যে শিক্ষা, তার প্রভাবের ফলে ভারতে যারা এডুকেটেড একটা ইন্ডিয়ানস, শিক্ষিত ভারতীয়রা, তারা তাদের যে লিবার্টি, ফ্রিডম বা ন্যাশনালিজমের যে ধারণা, সেটা তারা প্রকাশ করতে শুরু করেছিল তাদের ভার্নাকুলার লিটারেচারের মাধ্যমে, স্থানীয় ভাষার মাধ্যমে। They aimed at arousing the masses to oppose British rule, being surcharged by the spirit of nationalism। ন্যাশনালিজমের সত্তায় বা ন্যাশনালিজমের মানে যে ভাবনা, সেই ভাবনায় ভাবিত হয়ে তারা তাদের সাহিত্যকর্মের মাধ্যমে সাধারণ জনগণকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিশেষভাবে তাদের মন তৈরি করতে সহযোগিতা করেছিল। সেই ক্ষেত্রে আমরা দেখব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার আনন্দমঠ খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়ে। আর যে আনন্দমঠ থেকে ভারতবর্ষের বিপ্লবের যে মূল স্লোগান বন্দে মাতরম, সেটা আমরা গ্রহণ করেছি, তাই না? ভারতবর্ষে ইংরেজদের বিরুদ্ধে যে বিপ্লব আন্দোলন সংগ্রাম যা কিছু হচ্ছিল, তার যে মূল স্লোগান ছিল বন্দে মাতরম, সেই বন্দে মাতরম আমরা এই আনন্দমঠ থেকে পাচ্ছি। আমরা দীনবন্ধু মিত্রের নাটক নীলদর্পণ, সেই নীলদর্পণ থেকে জানতে পাচ্ছি যে কিভাবে নীলকর সাহেবরা নীল চাষিদের উপরে বিশেষভাবে অত্যাচার করছে। আর এই সমস্ত কিছু বিশেষভাবে অ্যান্টি ব্রিটিশ ফিলিংস তৈরি করতে সহযোগিতা করেছিল ভারতীয়দের মধ্যে। ভরতেন্দু হরিশ্চন্দ্রের নাটক ভারত দুর্দশা, অর্থাৎ ভরতেন্দু হরিশ্চন্দ্র তিনি একটা নাটক লিখলেন ভারত দুর্দশা। সেই নাটকের মাধ্যমে ভারতবর্ষের যে মিজারেবল কন্ডিশন, সেটা ভারতের জনগণ জানতে পারল এবং তার ফলে ভারতীয় জনগণ ব্রিটিশ রুলের বিরুদ্ধে তাদের মন প্রস্তুত করতে শুরু করেছিল। এছাড়াও যে বিখ্যাত এমিনেন্ট পোয়েট বা রাইটার্স যারা ছিল ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, যেমন বাংলার থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, মারাঠি থেকে এই যে বিষ্ণু শাস্ত্রী, তোমার চিপলুঙ্কার, এই নামটা আমি ভুলে গেছিলাম তখন, বিষ্ণু শাস্ত্রী চিপলুঙ্কার মারাঠের, তারপর তোমার লক্ষ্মীকান্ত বেজবারাও আসামের, ঠিক আছে, মোহাম্মদ হুসেন আজাদ, আর তারপর আলতাফ হুসেন হালি উর্দু পোয়েট এনারা। তো এই সকলের যে ভার্নাকুলার যে লিটারেচার, তার মাধ্যমে জনগণের মধ্যে যে ন্যাশনালিজম, সেটাকে রোজ করতে সমর্থ হয়েছিল। ওকে, বেশ, এবার আসো রিডিসকভারি অফ ইন্ডিয়াস পাস্ট। তো এটা বললাম আমরা যে ভারতবর্ষের যে হিস্টোরিক্যাল যে রিসার্চ, যেটা অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির ওপরে, সেটা যেটা ইউরোপিয়ানরাই করেছিল, যেমন সেই ক্ষেত্রে ম্যাক্স মুলারের কথা আমরা জানতে পাই, মনিয়ার উইলিয়াম জানতে পাই, রথের কথা জানতে পাই, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে ভারতীয় স্কলার্স হিসাবে আর.জি. ভান্ডারকর, আর.এল. মিত্রা, পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ, এরা সবাই আনভেল করেছিল কি ইন্ডিয়াজ রিচ কালচারাল হেরিটেজ। ভারতবর্ষকে যে বলেছিলাম, ভারতবর্ষকে বলা হতো যে তোমরা ভাই অশিক্ষিত, তোমরা অসভ্য, তোমাদেরকে সভ্য করতে আমরা এসেছি, তোমাদের শিক্ষা দিতে আমরা এসেছি। তো আসলে কি তাই? না, এই সমস্ত ব্যক্তিবর্গ দেখিয়েছিল ভারতবর্ষের অতীতে
যখন সারা পৃথিবীর মানুষ যখন ওই পশু শিকার করছে আর পশুর মাংস পুড়িয়ে খাচ্ছে, গাছের ছাল বাকল পড়ছে, আর সেই সময় ভারতবর্ষে মানুষ বেদ রচনা করে ফেলেছে, তখন ভাবতে পারছো? তার মানে এই যে ভারতবর্ষের যে মানে রিচ যে কালচারাল হেরিটেজ, সেটা যখন সামনে চলে আসছে না, তখন ভারতীয়দের মধ্যে এই সেন্সটা আসছে যে ভাই আমরাও তো কমা নই, আমাদের এত অতীতের গ্লোরি রয়েছে। তো সেই ক্ষেত্রেও কিন্তু জাতীয়তাবাদ ভারতীয়দের মধ্যে এসেছিল। ওকে, দিস পোর্ট্রিয়াল শোকেসড ওয়েল ডেভেলপড পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ইনস্টিটিউশনস, thriving trade, a rich cultural heritage, and numerous cities in India's past. Okay, আর্কিওলজিক্যাল এক্সকাভেশনের ফলেও যখন জন মার্শালের নেতৃত্বে হয়েছিল, কানিংহামের নেতৃত্বে হয়েছিল, যেখানে আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনকে ডিসকভার করেছিলাম, এবং সেই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যেটা কন্টেম্পোরারি ছিল গ্রিস বা রোমের সভ্যতার সাথে, এবং যে সেখান থেকে যা কিছু আমরা খুঁজে পেয়েছি, এই সমস্ত কিছু যেমন বেদ, উপনিষদ, হ্যাঁ, এদের যে বিষয়গুলো সেটা আমাদেরকে গর্বিত করেছিল, হ্যাঁ, এবং আমাদেরকে এই সেন্স দিয়েছিল যে না, আমরা সত্যি সত্যি আমরাই উন্নত, আমরাই এই সভ্যতার আদি থেকে আমরা রয়েছি। তার মানে আমরা যে আমাদের যে অসভ্য বলা হচ্ছে, আমাদেরকে যে আনসিভিলাইজড বলা হচ্ছে, এই বিষয়টা ঠিক নয়। ওকে, European theory suggesting that Indo-Aryans shared a common ethnic origin with European nations provided a psychological uplift for educated Indians. এটা আর একটা ব্যাপার যে ইন্দো আরিয়ান্স এরা যে একটা কমন এথনিক অরিজিন থেকে সৃষ্টি হয়েছে, এবং এদের সাথে ইউরোপীয়দের একটা মিল রয়েছে। হ্যাঁ, অর্থাৎ ইউরোপীয় যে জাতি, তারা বলছে আমরা তো গোরা চামড়া, আমরা যে সাদা চামড়ার মানুষ, আমরা তোমাদের থেকে অনেক বেশি উন্নত। কিন্তু যখন বিভিন্ন থিওরি সামনে আসলো যে ইন্দো আরিয়ানস আর ইউরোপিয়ানস, এদের ডিএনএ এক, এদের জিন এক, এদের অরিজিন এক, তো সেই জায়গা থেকে একটা সাইকোলজিক্যাল একটা আপলিফটমেন্ট ভারতীয় শিক্ষিত ভারতীয়দের মধ্যে জেগে উঠেছিল। দিস নিউ ফাউন্ড হিস্টোরিক্যাল অ্যাওয়ারনেস instilled a sense of pride, confidence, and a renewed spirit of patriotism and nationalism among the educated elite. The gained self-respect and confidence empowered nationalists to dispel colonial myths, challenging the notion of India having a history of prolonged servility to foreign rulers. Okay, খুবই ক্লিয়ার, এখানে আর আমার বাংলা বলার দরকার নেই, বুঝতেই পারছি আমরা বিষয়টা কি বলতে চাইছি। হ্যাঁ, ঠিক না? এটা একটু কনফার্ম করো, না হলে আমাকে আবার সেই ইয়ে করে বলতে হবে। বুঝতে পারছি বিষয়গুলো আমরা? ওকে ওকে, চলো। আর কি আছে? রাইজ অফ মিডল ক্লাস ইন্টেলিজেন্সিয়া। যে ওই যে বললাম যে মিডল ক্লাস ইন্টেলিজেন্সিয়া, এটার রাইজের ফলেও আমাদের মধ্যে ন্যাশনালিজম এসেছিল। অর্থাৎ রাইজ অফ আরবান মিডল ক্লাস, এদের রাইজটা কীভাবে হয়েছিল? ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ইকোনমিক ইনোভেশনস গেভ বার্থ টু আ নিউ আরবান মিডল ক্লাস ইন টাউনস। This class, driven by the prospect of employment and a sense of prestige linked to English proficiency, swiftly embraced the language. Okay, এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা যে এই ভারতীয়রা কত সহজে, কত সুইফটলি এমব্রেস করেছিল বিদেশি ল্যাঙ্গুয়েজের মতো ইংরেজি ভাষাকে, তাই না? একটা ইংরেজের মুখে তুমি যখন আমাদের দেশীয় ভাষা শুনবে, তখন বুঝে যাবে যে একটা ইংরেজিটা কথা বলছে, তাই না? কিন্তু একটা ভারতীয় সে যখন ইংরেজি বলে, ধরার উপায় আছে, বোঝার উপায় আছে? উপায় নেই যে একজন ভারতীয় ইংরেজি বলছে, তাই না? সেটাই এখানে বলা হলো যে এই যে আরবান মিডল ক্লাস যেটা শহর অঞ্চলে গড়ে উঠেছিল, এটা কিন্তু চাকুরিজীবী সমাজ। সত্যি কথা বলতে ভারতীয় সমাজ ব্যবস্থায় কখনোই চাকুরিজীবী এই ব্যাপারটা কিন্তু ছিল না, কারণ ভারতের সমাজ ব্যবস্থায় প্রত্যেকটা সমাজ তার নিজের পেশাতে নিজেরা দক্ষ ছিল, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই যে চাকরি করতে হবে, কারো গোলামি করতে হবে, এই সেন্সটাই ছিল না।
কিন্তু যেহেতু ব্রিটিশ গভর্নমেন্ট বা ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনে যেহেতু তাদের সেবাদান করার জন্য একটা নতুন সম্প্রদায় গড়ে উঠেছিল, ইংরেজি শিক্ষায় শিক্ষিত একটা সমাজ যারা ইংরেজ অফিসে চাকরি করত, তো তাদের মধ্যে তারা কত সহজে এই ভাষাটাকে তারা গ্রহণ করতে পেরেছিল, ইংরেজিতে তাদের প্রফিসিয়েন্সি ছিল, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের জাতীয়তাবাদ উদ্রেক করতে সাহায্য করেছিল। যে একজন ইংরেজ আমার বাংলা ভাষাটাকে সঠিকভাবে উচ্চারণও করতে পারে না, বলতেই পারে না, বা বললেও বোঝা যায় যে হ্যাঁ একটা ইংরেজ কথা বলছে, অথচ একই বাঙালি সে কত সুন্দর ফ্লুয়েন্টলি ইংরেজদের থেকেও ভালো ইংরেজি বলছে। এটা একই ব্যাপার, এটা একটা প্রাইড এনে দিয়েছিল। So distinguished by education, a new social standing and a close ties with the ruling class, it emerged prominently. Okay. আর কি বলতে চাইছি যে সেটা হচ্ছে পার্সিভাল স্পিয়ার ডেসক্রাইবড দিস ক্লাস অ্যাজ আ ওয়েল ইন্টিগ্রেটেড অল ইন্ডিয়া ক্লাস উইথ varied backgrounds but a common foreground of knowledge, ideas and values. It was a minority in Indian society, but a dynamic minority. It had a sense of unity and purpose and a hope. ওকে, খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা, এটাকে আমি রেখেছি কেন দেখো, তোমার পার্সিভাল স্পিয়ারের এটা একটা বক্তব্য। পার্সিভাল স্পিয়ার বলছে যে ভারতবর্ষে এই যে মিডিল ক্লাস, মানে ইংরেজি শিক্ষায় শিক্ষিত শহুরে মিডিল ক্লাস, এটা খুবই নগণ্য ছিল, মাইনরিটি একটা কমিউনিটি বলাটা ঠিক নয়, মাইনরিটি একটা গ্রুপ, মানে ভারতের জনসংখ্যার খুবই সামান্য, হ্যাঁ, মানে যদি ধরা যায় যে 0.1% ভারতীয় জনগণের বা ভারতীয় জনসংখ্যার 0.1% জনসংখ্যা যারা ইংরেজদের মতন করে ইংরেজদের ভাষা শিখেছে, ইংরেজদের কালচার রীতিনীতি সব শিখে ফেলেছে, এবং তাদের মধ্যে এক ধরনের মানে এই পয়েন্টটা দেখো, ইট ইজ আ মাইনরিটি ইন ইন্ডিয়ান সোসাইটি বাট আ ডাইনামিক মাইনরিটি। প্রশ্ন জিজ্ঞেস করে এই কথাটি কাদের জন্য বলা হয়েছে, বলবে এই লাইনটা তুলে দিয়ে বলবে যে ইট ইজ সেড বাই পার্সিভাল স্পিয়ার, হ্যাঁ, ফর হুম, এই কথাটি পার্সিভাল স্পিয়ার কাদের জন্য বলেছেন। তো সঠিক উত্তর হয়ে যাবে দ্য আরবান মিডিল ক্লাস সোসাইটি। ওকে, তাহলে এই আরবান মিডিল ক্লাস সোসাইটি এটা যদি খুব হাতে গোনা কয়েকজন ছিল চাকুরিজীবী, যেমন আজকেও দিনেও তুমি যদি দেখো চাকুরিজীবী আমাদের সমাজে কজনই আছে, 100 জনের মধ্যে হয়তো দুজন বা 3জন হয়তো চাকরি করে, তাই না? তো সেই ক্ষেত্রে এই বিষয়টা, এই ক্লাসটা ছোট ক্লাস ছিল কিন্তু ডাইনামিক মাইনরিটি ছিল, কারণ এদের মধ্যেই সেন্স অফ ইউনিটি এসেছিল, হ্যাঁ, পারপাস অ্যান্ড হোপ এদের মধ্যে ছিল। ওকে, মডার্ন ইন্ডিয়াস লিডারশিপ, এবং এর ফলেই এদের মধ্য থেকেই আমরা দেখতে পাবো যে মডার্ন ইন্ডিয়াস লিডারশিপ তৈরি হয়েছিল। দিস ডাইনামিক মিডল ক্লাস বিকেম দ্য ড্রাইভিং ফোর্স অফ মডার্ন ইন্ডিয়া, ultimately infusing the entire nation with its spirit. It assumed a leadership role in all stages of growth for the Indian National Congress, এবং এদের থেকেই আমরা পরবর্তীকালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের রিপ্রেজেন্টেটিভস দেখতে পাবো, রিফ্লেক্টিং ইটস সিগনিফিক্যান্স ইন শেপিং মডার্ন ইন্ডিয়া। ওকে, চলো নেক্সট দেখা যাক কি আছে। দ্যাট ইজ প্রগ্রেসিভ ক্যারেক্টার অফ সোশিও রিলিজিয়াস রিফর্ম মুভমেন্ট। অবশ্যই এটা যেহেতু আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি তাই এখানে আলোচনা করব না, এখানে বলার চেষ্টা করা হচ্ছে যে সোশিও রিলিজিয়াস রিফর্ম মুভমেন্ট হয়েছিল সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কতগুলো প্রগ্রেসিভ ক্যারেক্টারকে আবিষ্কার করেছিলাম, যেমন রাজা রামমোহন রায়কে আবিষ্কার করেছিলাম, দয়ানন্দ সরস্বতীকে আবিষ্কার করেছিলাম, তারপর আমরা দেবেন্দ্রনাথ ঠাকুরকে আবিষ্কার করেছিলাম, আমরা রামকৃষ্ণ পরমহংসদেবকে আবিষ্কার করেছিলাম, আমরা স্বামী বিবেকানন্দকে আবিষ্কার করেছিলাম, আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পেয়েছিলাম। তো এই সমস্ত ক্যারেক্টারগুলো প্রগ্রেসিভ ক্যারেক্টারেরা নিশ্চিত রূপে, এদের ফলে আমাদের মধ্যে না জাতীয়তাবাদের চেতনা স্ফুরিত হয়েছিল, কারণ এদের দেখানো পথ বা এদের যে আইডিয়া বা এদের যে আইডিওলজি সেটা আমাদেরকে অহংকার করতে শিখিয়েছিল, গর্ব করতে শিখিয়েছিল। ওকে, আচ্ছা, বাকি এর নোটটা আমি তোমাদের দিয়েই দেবো, একবার একটু চোখ বুলিয়ে নিও বিষয়টা। চলো নেক্সট কি, ইম্প্যাক্ট অফ কন্টেম্পোরারি মুভমেন্টস ইন দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্ব জুড়ে সেই সময় যে মুভমেন্টগুলো চলছে সেই বিষয়টা কি দেখো, দ্য প্রিভেইলিং স্ট্রং কারেন্টস অফ ন্যাশনালিস্ট আইডিয়াস ইন ইউরোপ অ্যান্ড সাউথ আমেরিকা হ্যাড আ সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্স অন ইন্ডিয়ান ন্যাশনালিজম।
ভারতের ন্যাশনালিজম জাগরণের ক্ষেত্রে ইউরোপ মহাদেশে যে ন্যাশনালিস্ট আইডিয়াস ইভলভ হয়েছিল, সাউথ আমেরিকাতে যে ন্যাশনালিস্ট আইডিয়ালস ইভলভ হয়েছিল, এটা আমাদের দেশে ভারতের ন্যাশনালিজমের গ্রোথকে ইনফ্লুয়েন্স করেছিল। ওকে, দ্য এমার্জেন্স অফ সেভারাল ন্যাশনাল স্টেটস ইন সাউথ আমেরিকা ফলোয়িং দ্য ডিক্লাইন অফ দ্য স্প্যানিশ অ্যান্ড পর্তুগিজ এম্পায়ার্স অ্যালং উইথ দ্য ন্যাশনাল লিবারেশন মুভমেন্টস ইন গ্রিস, ইটালি অ্যান্ড notably Ireland in Europe profoundly resonated with the sentiments of the Indians, okay, educated Indians while touring Europe। যখন শিক্ষিত ভারতীয়রা যখন ইউরোপে ট্যুর করছে, ইউরোপে যাচ্ছে, were greatly inspired by these nationalist movements, এবং এই ন্যাশনালিস্ট মুভমেন্টসগুলো দেখে তারা বিরাটভাবে ইন্সপায়ার হচ্ছে। এক্সাম্পল হিসাবে বলা যেতে পারে যে সুরেন্দ্রনাথ ব্যানার্জি সে জোসেফ ম্যাজিনি সম্পর্কে লেকচার দিচ্ছে। তার যে ইয়াং ইটালি মুভমেন্ট ছিল, সেই ইয়াং ইটালি মুভমেন্টের সম্পর্কে জেনে সে যখন ভারতীয়দেরকে জানাচ্ছে, বা তার মধ্যে যে ওই ইতালিতে যে জাগরণ হয়েছিল, ইতালিতে যে জাতীয়তাবাদ সৃষ্টি হয়েছিল, সেই বিষয়টা সে ভারতীয়দের মধ্যে প্রপাগেট করছে। আবার লালা লাজপত রায় ফ্রিকোয়েন্টলি রেফারেন্স দিতেন কিসের? গ্যারিবল্ডির যে ক্যাম্পেইন, সেই গ্যারিবল্ডির ক্যাম্পেইনের রেফারেন্স দিতেন। তিনি বলতেন কিভাবে কার্বোনারিজরা তাদের মানে তার স্পিচের মাধ্যমে, তার রাইটিংসের মাধ্যমে বলতেন যে কিভাবে তারা তাদের জাতীয়তাবাদ আসছে, তাদের দেশের সংগ্রাম বা স্বাধীনতার ইতিহাস তুলে ধরছেন। ওকে, therefore the developing nationalism in India received power from the developing nationalism in Europe। ওকে, অর্থাৎ ইউরোপের যে ন্যাশনালিজম সেটা আমাদের দেশে ন্যাশনালিজমের ডেভেলপের ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করেছিল। ওকে, চলো নেক্সট। ওই যে বললাম যখনই ভারতে জাতীয়তাবাদের গ্রোথ হচ্ছে, আচ্ছা আমি একটা সুন্দর উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবা যে এই পয়েন্টটা কি। আচ্ছা, এই যে আরজি করে এই যে জঘন্য একটা ঘটনা ঘটলো তিলোত্তমার সঙ্গে, যদি প্রথম দিন যেদিন এই ঘটনাটা ঘটেছিল, সেই প্রথম দিন মুখ্যমন্ত্রী যদি এসে বলতেন যে যা কিছু হয়েছে এর কড়া বিচার চাই, আমি পুরো বিচার ব্যবস্থার সঙ্গে আছি, এইটার সত্য উদ্ঘাটন করার জন্য সিবিআই দরকার পড়ুক, সিআইডি দরকার পড়ুক, সুপ্রিম কোর্ট দরকার পড়ুক, হাইকোর্ট দরকার পড়ুক, ভারত সরকার দরকার পড়ুক, যা কিছু দরকার পড়ুক আমি দিতে রাজি, যদি এই কথাটা বলে দিতেন, তাহলে কি আজকে আন্দোলনটা এই জায়গায় আসতো? বলো দেখি একবার, আসতো কি? আসতো না। তাহলে শুরুর দিক থেকেই তিনি কি করতে চেষ্টা করলেন? এটাকে সাপ্রেস করার চেষ্টা করলেন, গুন্ডা বাহিনী পাঠিয়ে হসপিটালে ভাঙচুর করলেন, প্রমাণ লোপাট করার চেষ্টা করলেন। মেয়েটি মারা যাওয়ার পর কত পরে তার এফআইআর রেজিস্টার হলো, কত পরে তার সমস্ত তথ্য প্রমাণ লুটপাট করার পরে সেখানে ইনভেস্টিগেশন শুরু হলো। তো এই সমস্ত বিষয় যখনই কোনো মুভমেন্টকে তুমি সাপ্রেস করবে, আর সেই সাপ্রেস, দেখো নদীর জলকে কখনো বাঁধ দিয়ে আটকে রাখা যায় না, সেটা যে কোনো ভাবে যে কোনো পথে সে তার রাস্তা করে নেবে। তো এটাও এই যে আজকে বাংলায় যে আমি যদি বলি ন্যাশনালিজম যেটা ঘটেছে বাংলার ক্ষেত্রে, সেটাও কিন্তু এই একমাত্র মুখ্যমন্ত্রীর অ্যাটিটিউডের জন্য। আজকেও তো হয়েছে, হ্যাঁ, কৃষ্ণনগরে। এবার এটা সত্যি খুবই খারাপ একটা পরিস্থিতি, বাংলার অবস্থা খুব খারাপ হবেই তো। যদি একটা রেপ হওয়ার পরে মুখ্যমন্ত্রী যদি বলে ছোট ঘটনা, বা আমার হাঁসখালিতেও হয়েছিল, তোমরা কেউ জানো কিনা জানি না, আমার হাঁসখালির ঘটনাটাকে তো বলেছিল ছোট ঘটনা। হ্যাঁ, আমার এই হাঁসখালির ঘটনাটাকে আরো খারাপ বলেছিল। হাঁসখালির ঘটনায় বলেছিল না যে ওরা প্রেম করতো, প্রেম করতে, এরকম কিছু একটা বলেছিল। জঘন্যতম বিষয় এটা। সো হাঁসখালির ঘটনাটা তো অনেকটা খারাপ, কি বলবো ভাই, এখানে শাসক দলের ওটা প্রধান ছিল, ঠিক আছে, তো এরকম অনেক ঘটনা সব চেপে দেওয়া হয়েছে। সেটাই তো, এই জন্য আবার দেখো এই মুখ্যমন্ত্রী যখন এই বাংলাদেশের ক্রাইসিস হলো না,
তখন সংবাদ সম্মেলন করে কি বলেছিল বলো তো প্রেসের সামনে, যে ভারত সরকার যেটা চাইবে আমরা সেটাই করব, এবং যা যা কিছু করার দরকার আমরা সবাই করব। সবাই কিন্তু স্বাগত জানিয়েছিল তার এই কথাতে, তাই না? কারণ ন্যাশনাল ইন্টারেস্টের পক্ষে সে কথা বলেছিল, তার মানে সাপ্রেস করার কোনো চেষ্টা করেনি। তো এই বিষয়টা হলো এই, যে যখনই তুমি কোনো বিপ্লবকে সাপ্রেস করার চেষ্টা করবে, রিয়াকশনারি পলিসি আনার চেষ্টা করবে, তখনই সেটা তার দ্বিগুণ গতি নিয়ে বেরিয়ে আসবে। এটা আর কি ব্যাপার। তো এইটা রিয়াকশনারি পলিসিস অ্যান্ড রেশিয়াল অ্যারোগেন্স অফ রুলার্স, এটা ব্রিটিশ রুলার্সদের যেটা। দেখো, দ্য ব্রিটিশ থ্রু আ ডেলিবারেট স্ট্র্যাটেজি of discrimination and segregation aimed to perpetuate racial myths of white superiority, deeply injuring the sentiments of Indians. তো এখানে যেটা আরেকটা বিষয় ছিল সেটা হচ্ছে যে ব্রিটিশরা সবসময় বলতো যে ভাই আমরা হলাম সাদা চামড়ার মানুষ, তো আমরা সুপিরিয়র, আর তোমরা হচ্ছে ব্রাউন, সো তোমরা ইনফেরিয়র। ওকে, সো এই বিষয়টার মাধ্যমে যে রেশিয়াল অ্যারোগেন্স ব্রিটিশদের মধ্যে ছিল, এটাও ভারতীয়দের জাতীয়তাবাদে বিশেষভাবে ভূমিকা গ্রহণ করেছিল। লিটন, মনে রাখবা যে যত ধরনের খারাপ খারাপ কাজ আছে লিটনের নামটা মাথায় রাখবা। আমি এটা কিভাবে মনে রাখতাম ছোটোবেলায় জানো? লিটন আর রিপন দুজনের নাম মনে রাখতাম। লর্ড লিটন সব খারাপ কাজ করেছে আর রিপন ভালো কাজ করেছে। তো আমাদের পাড়াতে এরকম দুটো ক্যারেক্টারই ছিল। লিটন ছিল খুব মারকুটে, ডানপিটে, বদমাস একটা ছেলে, ঠিক আছে? বদমাস বলাটা ঠিক না, মানে মারকুটে ডানপিটে ছেলেটা ছিল লিটন। মানে এই গ্রামে যদি কোনো খারাপ কাজ সংগঠিত হয়, সবার প্রথমেই যাকে ধরা হবে সে হচ্ছে লিটনকেই ধরা হবে, বুঝতে পারছি? এরকম একটা ক্যারেক্টার। তো ওই জন্য মনে রাখতাম যে যা যা খারাপ কাজ হবে লিটনের মাধ্যমে হবে। আর রিপন ছিল ভালো ছেলে, পড়াশোনায় ভালো, শান্ত শিষ্ট ভদ্র সভ্য। তো যা যা ভালো ভালো কাজ রিপনের সাথে হবে, ইতিহাসে এটাও মাথায় রাখবো তোমরা। তো লিটনের যে পলিসিসগুলো ছিল, হ্যাঁ, সেই পলিসিসগুলো, লিটনের যে পলিসি, সেই পলিসিগুলো কী কী একবার দেখে নাও। এই দেখো, লিটন ম্যাক্সিমাম সব লিটনের সময়, যে আইসিএস পরীক্ষার বয়স কমিয়ে দেওয়া যাতে ভারতীয়রা অংশগ্রহণ না করতে পারে। বাংলায় যখন দুর্ভিক্ষ চলছে তখন দিল্লির দরবার অনুষ্ঠিত করা, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট নিয়ে আসা, আর্মস অ্যাক্ট নিয়ে আসা, ইলবার্ট বিলের কন্ট্রোভার্সি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমার লর্ড লিটনের সাথে রিলেটেড। ওকে, তো লিটনস পলিসি এইমড টু ডিক্রিজ দ্য ম্যাক্সিমাম এজ লিমিট ফর দ্য আইসিএস এক্সামিনেশন ফ্রম 21 to 19 ইয়ার্স, এটা 1876 করেছিল। হ্যাঁ, দেখো এই যে বয়স কমিয়ে দেওয়ার অর্থটা কী ছিল জানো তো? বয়স কমিয়ে, দেখো একটা সাধারণ ভারতীয়, তোমরা যদি ঠাকুরদাদা বা আমাদের যারা বয়স্ক যারা বাড়িতে আছে তাদেরই দেখবা যে তারা কেউ দেখবা 18 বছর বয়সে 10th পাস করছে। এরকম আছে কি না জানো কি তোমরা? 18 বছর বয়সে 10th পাস করছে বা 20 ইয়ার্সে 10th পাস করছে, এরকম জানো তো? বয়সটা বেশি লাগতো তখন ভারতীয়দের শিক্ষাটাকে কমপ্লিট করতে বা পড়াশোনাটাকে কমপ্লিট করতে। তো সেই ক্ষেত্রে এই 21 বছর থেকে যখন 19 বছরে নামিয়ে নিয়ে আসা হলো, এটা এই কারণেই করা হয়েছিল যাতে ভারতীয়রা এই কম বয়সে যাতে তারা আইসিএসের মতন পরীক্ষা ক্র্যাক না করতে পারে, এই জন্য বয়সটাকে কমিয়ে দেওয়ার একটা পায়তারা করেছিল। হোল্ডিং গ্র্যান্ড দিল্লি দরবার 1877 during a severe famine sparked criticism and resentment among the Indian population. Okay, the legislation imposed restrictions on the vernacular press. Okay, যে জাতীয় প্রেস মানে আমাদের দেশীয় ভাষায় যে সংবাদপত্রগুলো পাবলিশ হতো, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট মানে কি, সহজ সরল কথায় বলছি, যে দেশীয় ভাষায় যে সমস্ত প্রেস যেগুলো নিউজ পেপার ছিল সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল, যে ভাই তোমরা এটাকে ছাপাতে পারবে না, কারণ দেশীয় ভাষায় কি লেখা হচ্ছে না হচ্ছে সেটা ইংরেজরা বুঝতে পারতো না। তো এই জন্য যদি বিপ্লবে কোনো কথাবার্তা লেখা থাকে পেপারে, সেটা বুঝতে পারতো না, এই জন্য দেশীয় ভাষায় ছাপাতে দিত না। এই জন্য সেই সময় ইংরেজি পত্রিকারও দেখবা যে ভারতীয় বিপ্লবীরা ইংরেজি পত্রিকাতে তাদের কাজ করতো, যেহেতু ভার্নাকুলার প্রেস অ্যাক্টের মাধ্যমে দেশীয় ভাষায় সংবাদপত্র বের করা এটা নিষিদ্ধ হয়েছিল সেই কারণে। ওকে, যার মাধ্যমে কার্বিং ফ্রিডম অফ দ্য প্রেস অ্যান্ড এক্সপ্রেশনের ফ্রিডমটা মানে ধ্বংস, মানে ফ্রিডমটাকে কার্ভ করা হয়েছিল, যার কারণে ন্যাশনালিজমের দিকে ভারতীয় মানুষের একটা সেন্টিমেন্ট ক্রিয়েট হয়েছিল। নেক্সট, আর্মস অ্যাক্ট, অস্ত্র আইন। এই অস্ত্র আইনের ফলে যে কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করে নেওয়া যেত,
তার কাছে অস্ত্র থাকুক আর না থাকুক সন্দেহের বশে, ওকে। এবং তোমার যে কোনো অস্ত্র কাউকে রাখতে দেওয়া হবে না বা তার কাছে থাকবে না। এবং এই আর্মস অ্যাক্ট কিন্তু এখনও বহুত খতরনাক, জানো তো, এখনও বহুত খতরনাক। যে কোনো পলিটিক্যাল কেসের মাধ্যমে আমাদের এখানে যারা রাজনৈতিকভাবে, এটা পশ্চিমবাংলায় এখনও চলছে, আর্মস অ্যাক্ট দিয়ে দাও। অমুক পাড়াতে অমুক একটা বিরোধী দলের একটা কাজ করছে এক ব্যক্তি, এই থানাকে বলে ওর নামে একটা আর্মস অ্যাক্ট দিয়ে দাও। আর আর্মস অ্যাক্ট খুবই খারাপ জিনিস, একবার অ্যারেস্ট হলে জামিন পাওয়া যায় না সহজে। ইলবার্ট বিলটা আমাদের জন্য ভালো কথা ছিল, কিন্তু সেটাকেও এটাকে ইয়ে করার একটা চেষ্টা চলেছে। তো ইলবার্ট বিল কন্ট্রোভার্সি ফলোড ওয়্যার রিপন অ্যাটেম্পটেড টু এলিমিনেট জুডিশিয়াল ডিসকোয়ালিফিকেশন বেসড অন রেস ডিস্টিংশনস। তাহলে লর্ড রিপন দেখো এই যে জুডিশিয়াল যে ডিসকোয়ালিফিকেশন বেসড অন রেস ডিস্টিংশনস, এটাকে তিনি এলিমিনেট করতে দাদা চেয়েছিলেন। এই আর্মস একটা আর একবার বলে দেবেন আর্মস একটা? আর্মস অ্যাক্ট মানে হচ্ছে অস্ত্র আইন, হ্যাঁ, মানে তুমি অস্ত্র রাখতে পারবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে অস্ত্র তোমার কাছে থাকুক না থাকুক সন্দেহের বশে আমি তোমায় অ্যারেস্ট করে নিতে পারি, ওকে, এটাই আর কি। আচ্ছা, চলো, তারপর হচ্ছে লর্ড রিপন চেয়েছিল যে বিচারের ক্ষেত্রে ডিসক্রিমিনেশন, কাস্ট বেসড ডিসক্রিমিনেশন যাতে না হয় সে চেষ্টা করেছিলেন, হ্যাঁ, যদিও সেটা সফল হয়নি। তো বিষয়টা হচ্ছে যে এখানে বিষয়টা কী ছিল, এখানে বিষয়টা ছিল যে ইংরেজরা ভারতীয়দের বিচার করতে পারবে, কিন্তু ভারতীয় বিচারপতি ইংরেজদের বিচার করতে পারবে না, এরকম একটা ব্যাপার, ওকে। অ্যান্ড গ্র্যান্ট ইকুয়াল পাওয়ার্স টু ইন্ডিয়ান মেম্বার্স অফ দ্য সিভিল সার্ভিস, এবং ইন্ডিয়ান মেম্বার্সদেরকে সিভিল সার্ভিসে ইকুয়াল পাওয়ার দেওয়ার কথা তিনি বলেছিলেন রিপন, যার কারণে রিপনকে কিন্তু উইথড্র করে নেওয়া হয়েছিল, রিপনকে তার পদ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। Due to a strong opposition from the European community, the Ilbert Bill had to be modified. আর এই ইলবার্ট বিলের মাধ্যমে কিন্তু যখন ইউরোপিয়ানরা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল, তখন ইলবার্ট বিলকে উইথড্র করে নেওয়া হয়েছিল। মডিফাই তো না, উইথড্রই বলা যেতে পারে, বিলের মূল বিষয়টাই তো আর ছিল না। কম্প্রাইজিং ইটস অরিজিনাল ইন্টেন্ট, the organized agitation by Europeans to revoke the Ilbert Bill also served, খেয়াল করো এই জায়গাটা, খেয়াল করো যে এই ইলবার্ট বিলকে সরিয়ে নেওয়ার জন্য ইউরোপিয়ানদের দ্বারা যে অর্গানাইজড অ্যাজিটেশন হয়েছিল, এটা সার্ভড করেছিল অ্যাজ আ লেসন ফর ন্যাশনালিস্টস ইন অ্যাডভোকেটিং ফর দেয়ার রাইটস অ্যান্ড ডিমান্ডস। বুঝতে পারছো, এটাও গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। চলো নেক্সট। A regrettable aftermath of the rebellion of 1857 was the emergence of racial bitterness between the rulers and the ruled, okay. শাসক আর শাসিত এই দুটো কমিউনিটির মধ্যে একটা যে রেসিয়াল বিটারনেস তৈরি হয়েছিল এই 1857 পর, সেটা মানে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল। Illustrations in the Punch portrayed Indians as a combination of half guerrilla and half Negro, okay. The Anglo-Indian bureaucracy adopted an attitude of arrogance and contempt towards the Indians, subscribing to the belief that the only effective argument with them was superior force. This led to the development of a European social code of ethics and the formulation of the theory of a superior race. Europeans concluded that Indians belonged to an inferior race, bhaba jay, devoid of trustworthiness, okay, often branding them as a nation of liars, perjurers and forgers. বুঝতে পারছো অবস্থা? The Anglo-Indian lobby produced literary promotion these racial stereotypes, particularly against the English. The narrow-minded perspective triggered a defensive reaction among the educated Indians, okay. এই জায়গা থেকে বলবো যে তোমরা কেউ খুশবন্ত সিং এর কর্মা পড়েছো? খুশবন্ত সিং এর কর্মা
খুশবন্ত সিং এর একটা ছোট গল্প আছে কর্মা নামে, ওটা পড়েছো? যদি খুশবন্ত সিং এর কর্মাটা পড়ে থাকো তাহলে তুমি এই যে যা আমরা এই যে যেটা পড়লাম রেশিয়াল যে অ্যারোগ্যান্স সেটা বুঝতে পারবা। পড়ে নিও যদি কেউ না পড়ে থাকো। পড়েছিলাম দাদা, এক্স্যাক্টলি মনে পড়ছে না, তবে পড়েছি এটা হ্যাঁ, ওখানে এটা ওখানে আছে মোহনলাল আছে, মোহনলাল, স্যার মোহনলাল। মোহনলাল বিদেশ থেকে, বিলেত থেকে পড়াশুনো করেছে, সুশিক্ষিত ব্যক্তি, এবং বিদেশে পড়ার সময় সে নিজেকে একদম টোটালি ব্রিটিশ বানিয়ে ফেলেছে, একজন ইংলিশ বানিয়ে ফেলেছে নিজেকে, এবং সে ইংরেজদের মতনই আচরণ তার। সে নিজের ভারতীয়দেরকে পছন্দ করে না, ভারতীয় কোনো জিনিসই তার পছন্দ হয় না। তার সব প্রেম, এই মোহনলালের সব প্রেম কাদের জন্য? ইংলিশদের জন্য, মানে ইংরেজদের জন্য। ইংরেজদের যদি কোনো সামান্য জিনিসও হয় তাও সেটা সে খুব ভালোবাসে, সেটাকে সে খুব অ্যাডর করে, হ্যাঁ, লাইক করে। কিন্তু দেখা গেল যে এই মোহনলালকেই গল্পের শেষের দিকে দুজন ইংলিশ সোলজার, সামান্য সোলজার দুজন, তারা এসে তাকে ভারতীয় বলে, নিগার বলে গালি দিয়ে তাকে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দিল। ওকে, সো এটাই হোক আর কি ব্যাপার। চলো, ইকোনমিক এক্সপ্লয়টেশন বাই দ্য ব্রিটিশ। তো এখানে ডিটেলসে আমরা আগে যেহেতু বেশ কয়েকবার আলোচনা করেছি, হ্যাঁ, কটন ডিউটির ওপরে কন্ট্রোভার্সি, ডলারের যে পাউন্ডের যে রিএক্সচেঞ্জ, তারপরে ইকোনমিক স্ট্যাগনেশন, এই বিভিন্ন বিষয়গুলোকে তোমরা একবার একটু রিডিং করে দিলে বুঝতে পারবে বিষয়টা। কিন্তু এখানে একটা কথা বলি, ইকোনমিক এক্সপ্লয়টেশনের ক্ষেত্রে ভারতীয়দের মধ্যে ন্যাশনালিজমের গ্রোথ হয়েছিল কিভাবে? ওই যে বলছিলাম না, যে তুমি হিন্দু হও, মুসলিম হও, ব্রাহ্মণ হও, ক্ষত্রিয় হও, শূদ্র হও, বৈশ্য হও, পার্সি হও, বৌদ্ধ হও, যাই হও না কেন তুমি, প্রত্যেককেই ইকুয়ালি ইকোনমিক ওয়েতে এক্সপ্লয়েট করা হয়েছে। সেটা বিভিন্ন ট্যাক্সের মাধ্যমে, সেটা বিভিন্ন ধরনের বিজনেস ট্যাক্সের মাধ্যমে, সেটা যে কোনো উপায়ে এই ইকোনমিক্যালি এক্সপ্লয়েট করা হয়েছে প্রত্যেকটা কমিউনিটিকে। সেই ক্ষেত্রে না, এই প্রত্যেকটা কমিউনিটির মধ্যে একটা ন্যাশনালিজম ভাবনা চলে এসেছিল, যে ভাই দেখো, তোমাকেও, তোমার আমার ধর্ম আলাদা হতে পারে, তোমার আমার ভাবনা আলাদা হতে পারে, কিন্তু তুমিও যেভাবে ক্ষতিগ্রস্ত আমিও সেভাবে ক্ষতিগ্রস্ত, আসো একসাথে আমরা এদের বিরুদ্ধে কথা বলতে শুরু করি। এটাই আর কি ব্যাপার। চলো, নেক্সট হচ্ছে আমাদের ফেমাইন ক্রাইসিস। যেটা বলছি সেটা হচ্ছে তোমার পিরিয়ডিক ফেমাইন্স হতো, উইথ 24 অকারিং ডিউরিং দ্য সেকেন্ড হাফ অফ দ্য 19th সেঞ্চুরি। ঠিক আছে, 19th সেঞ্চুরির সেকেন্ড হাফের মধ্যে মোটামুটি 24টি ফেমাইন্স আমরা দেখতে পারি। ক্লেইমড অ্যান এস্টিমেটেড টোল অফ 28 মিলিয়ন লাইভস, এবং যেখানে 28 লক্ষ বলাটা ঠিক নয়, 280 মিলিয়ন বলতে হবে, 280 লক্ষ বলতে হবে, 28 মিলিয়ন মানুষের জীবন যেখানে প্রভাবিত হয়েছিল। ইভেন ডিউরিং ফেমাইন্স, ফুড গ্রেইন এক্সপোর্টস ফ্রম ইন্ডিয়া কন্টিনিউড। ভারতে দুর্ভিক্ষ চলছে, ভারতে অনাহার চলছে, তা সত্ত্বেও ভারত থেকে খাদ্যদ্রব্য ভারতের বাইরে নিয়ে চলে যাওয়া হচ্ছে, বিদেশে রপ্তানি করা হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু ভারতীয়দের মধ্যে একটা জাতীয়তাবাদের চেতনা গড়ে দিয়েছিল। ল্যান্ডলর্ডিজম অ্যান্ড এক্সপ্লয়টেশন, জমিদারদের মাধ্যমে যেভাবে এক্সপ্লয়েট হয়েছিল সেটার বিরুদ্ধেও মানুষ গর্জে উঠেছিল, মানুষ তাদের জাতীয় সত্তা জাগরণ করেছিল। ওকে, এইখানে যদি দেখতে চাও সেখানে দেখবা যে দ্য ডিট্রিমেন্টাল ইম্প্যাক্ট অফ ব্রিটিশ এক্সপ্লয়টেশন ওয়াজ এভিডেন্ট ইন দ্য ইন্ডিয়ান ইকোনমি, as highlighted by Dadabhai Naoroji এর theory agricultural decay and the criticism of G.V. Josh and Ranade against the decline of Indian handicrafts. Okay, the discriminatory economic and fiscal policies of the British sparked a sharp reaction and gave rise to the economic nationalism in India. Indian nationalists formulated the theory of increasing poverty in India, attributing it to Britain's anti-India economic policies. This narrative linked poverty with foreign rule, fostering a hatred for foreign rule and a preference of Swadeshi goods and Swadeshi rule. This psychological shift provided a significant boost to the spirit of nationalism. Okay,
ফরেন পার্সোনালিটিস কন্ট্রিবিউশন ইন ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল, ভারতের স্বাধীনতা সংগ্রামে যেমনি করে আমাদের ভারতীয় যারা স্বাধীনতা সংগ্রামী আছে তাদের যেমন ভূমিকা আছে, তেমনি করে আমাদের ভারতবর্ষে কত বিদেশিরাও এসেছিলেন, তাদের সেই বিদেশি পার্সোনালিটিসরাও কিন্তু আমাদের ভারতের সংগ্রামে বা ভারতের স্বাধীনতা সংগ্রামে তাদের অংশগ্রহণ ছিল। সেখানে অ্যানি বেসান্ত রয়েছে। ফিমেল পার্সোনালিটিস যদি দেখতে হয় তাহলে ফিমেল পার্সোনালিটিসের মধ্যে আমরা দুটো ভাগে ভাগ করে আলোচনা করব এখানে। এক তো দেখব ফরেন ফিমেল পার্সোনালিটিস, আর একটা দেখব ফরেন মেল পার্সোনালিটিস। তো ফরেন ফিমেল পার্সোনালিটিসের মধ্যে অ্যানি বেসান্ত, যিনি একজন আইরিশ বর্ন ব্রিটিশ সোশ্যালিস্ট ছিলেন, আয়ারল্যান্ড থেকে তিনি এসেছিলেন, তিনি থিওসফিস্ট ছিলেন, ওকে, অ্যান্ড উইমেন্স রাইটস অ্যাক্টিভিস্ট ছিলেন তিনি, হু প্লেড এ সিগনিফিক্যান্ট রোল ইন দ্য ইন্ডিয়ান ফ্রিডম অফ স্ট্রাগল। শি বিকেম ইনভলভড ইন দ্য ইন্ডিয়ান পলিটিক্স অ্যান্ড জয়েন্ড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ওকে। বেসান্ত প্লেড আ কি রোল ইন লঞ্চিং দ্য হোম রুল লিগ মুভমেন্ট ইন 1916, which aimed to achieving self-government for India within the British Empire. Okay, her contributions helped to create awareness about India's political aspirations and garnered support for the independence movement. Okay, তো এখানে অ্যানি বেসান্তকে আমরা দেখতে পেলাম তার হোম রুল আন্দোলনের মাধ্যমে তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য কাজ করেছেন। সিস্টার নিবেদিতাকে আমরা দেখতে পাচ্ছি, যিনি স্বামী বিবেকানন্দের ডিসাইপল হিসাবে ভারতবর্ষে আসছেন এবং তিনি ভারতবর্ষের সংস্কৃতির জন্য, ভারতবর্ষের জাতীয়তার জাগরণের জন্য তিনি তার জীবনকে ডেডিকেট করছেন। এবং এই নিবেদিতা ভারতীয় যে রেভলিউশনারি ছিল, ভারতের যারা বিপ্লবী ছিল তাদেরকে তিনি সহযোগিতা করছেন, যেখানে অরবিন্দ ঘোষ, বাঘা যতীনের নাম প্রমুখ। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তিনি এই শুধুমাত্র যে মরালি সাপোর্ট করেছেন তা নয়, ফিনান্সিয়ালিও কিন্তু সাপোর্ট করেছেন এই সমস্ত ভারতীয় বিপ্লবীদেরকে। Her writings and lectures helped create awareness about the need for India's independence and the upliftment of its people. তার লেখার মাধ্যমে, তার বিভিন্ন ভাষণের মাধ্যমে, তার বক্তব্যের মাধ্যমে ভারতীয়দের মধ্যে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের জন্য যে জাগরণ বা জাতীয়তাবাদ গড়ে ওঠে সেই বিষয়ে ভূমিকা গ্রহণ করেছেন। তারপর আমরা জানি মাদার টেরেসা কলকাতাতে তিনি একজন ক্যাথলিক নান ছিলেন, মানে অ্যালবানিয়ান রোমান ক্যাথলিক নান। তিনি একটা মিশনারি হিসেবে ভারতে এসেছিলেন, আসার পরেও ভারতের সমাজ ব্যবস্থায় তিনি একটা অঙ্গাঙ্গী ভূমিকায় জড়িয়ে পড়েছিলেন এবং সেইখান থেকে দাঁড়িয়ে তার সোশ্যাল কজ মানে যতটা আমরা দেখেছি তার থেকে সিগনিফিক্যান্ট কজ তার ছিল ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলে তার অংশগ্রহণ। ওকে, আচ্ছা, এরপর আমরা দেখে নিই মেল পার্সোনালিটিসের মধ্যে আমরা উইলিয়াম জোন্সকে দেখতে পাই। উইলিয়াম জোন্স যে এশিয়াটিক সোসাইটি স্ট্যাবলিশ করছে, তাই না? এশিয়াটিক সোসাইটি স্ট্যাবলিশ করছে যেখানে ইস্টার্ন এডুকেশনকে তিনি ফেভার করছেন, ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, অর্থাৎ দেশীয় ভাষার মাধ্যমে দেশীয় শিক্ষা এর যাতে প্রচার হতে পারে সেই বিষয়ে তিনি ভূমিকা গ্রহণ করছেন। দো দে কুড নট succeed in their efforts, it highlights the respect of recognition of Indian tradition. Okay, তারপর অ্যালান অক্টাভিয়ান হিউম, যার হাত ধরে ন্যাশনাল কংগ্রেস সৃষ্টি হচ্ছে। তো he is best known for his role in founding the Indian National Congress in 1885. Although Hume's vision for the INC was initially limited to facilitating communication between the British administration and the Indian people, the organization later evolved into a major platform for the struggle for Indian independence. Okay, তারপর মীরা আলফাসা তিনি মাদার নামেও পরিচিত ছিলেন। হ্যাঁ, তিনি একজন was a French national who became a spiritual collaborator of Sri Aurobindo. শ্রী অরবিন্দর সাথে তার আধ্যাত্মিক একটা সম্পর্ক তৈরি হয়েছিল। She played an essential role in spreading Aurobindo's spiritual and nationalist ideas in India and abroad. Okay, while her primary focus was on spiritual work,
Her spirit for Indian nationalists and their cause contributed to the broader struggle for Indian independence. তারপর আমরা জি হর্নিম্যান এর নাম জানি. He was the best regarded newspaper editor of his era who developed the Bombay Chronicle as one of nationalism most effective platforms. Okay, তাহলে বম্বে ক্রনিকলকে ডেভেলপ কে করেছিল বলো দেখি? জি হর্নিম্যান. এখান থেকে কিছু কিছু এই ছোট ছোট এমসিকিউজ কোয়েশ্চেন্সও কিন্তু চলে আসতে পারে. হ্যাঁ, গুরুত্বপূর্ণ এটা. সো আমরা এতক্ষণ দেখলাম যে জাতীয়তাবাদের ভারতের জাতীয়তাবাদের জাগরণের ক্ষেত্রে ফ্যাক্টর হিসেবে কী কী ছিল সেই বিষয়টা. এখন আমরা আলোচনা করতে চলেছি, দ্যাট ইজ পলিটিক্যাল অর্গানাইজেশনস বিফোর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস. 1885-এ যে ন্যাশনাল কংগ্রেস এস্টাবলিশ হচ্ছে, তার আগে যে পলিটিক্যাল অর্গানাইজেশনসগুলো ভারতবর্ষে তৈরি হয়েছে সেই বিষয়টাকে. তো যখন আমরা কংগ্রেসের আগে ভারতের পলিটিক্যাল অর্গানাইজেশনসগুলো দেখতে চলেছি, সেই জন্য আমরা ভারতকে তিনটে ভাগে ভাগ করবো. একটা বাংলা, একটা বম্বে, আর একটা হচ্ছে মাদ্রাজ. বাংলাতে কী কী অ্যাসোসিয়েশন হয়েছে বা ইনস্টিটিউশনস হয়েছে সেটা দেখব, তারপর বম্বে, তারপর মাদ্রাজ. ওকে, চলো সর্বপ্রথমে দেখো যে পলিটিক্যাল অর্গানাইজেশনস ইন বেঙ্গল. বাংলায় কী কী পলিটিক্যাল অর্গানাইজেশনস হয়েছে? সবার প্রথমে তো বলতে পারো যে ল্যান্ডলর্ডস সোসাইটি বা জমিদারদের সোসাইটি. ওকে, জমিদারদের অ্যাসোসিয়েশন বা ল্যান্ড লর্ডস সোসাইটি. এই ল্যান্ডলর্ড সোসাইটি এটা 1837-1838. দেখো 1838 এই কারণে লিখেছি, ইউপিএসসিতে এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছিল যে ল্যান্ডলর্ড সোসাইটি কবে এস্টাবলিশড হয়, তো সেইখানে উত্তর হিসেবে নেওয়া হয়েছিল 1838. আবার কোনো কোনো বইয়ে 1837ও লেখা আছে, এই জন্য আমি দুটোকেই রেখেছি. তো এটুকুন মাথায় রেখো, 1837-1838 এই দুটো ডেট একসাথে কখনোই দেবে না, থাকবে না. ঠিক আছে, কি বলেছি? তাহলে এই ডেট দুটোকে একটুখানি মাথায় রাখো. যাক, এই ল্যান্ডলর্ডস সোসাইটি এস্টাবলিশ করেছিল হচ্ছে রবি ঠাকুরের বাবা, দ্যাট ইজ দ্বারকানাথ ঠাকুর. ওকে, সরি ঠাকুর দাদা দ্বারকানাথ ঠাকুর. রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, তার বাবার নাম দ্বারকানাথ ঠাকুর. দ্বারকানাথ ঠাকুর এস্টাবলিশ করেছিলেন 1837 বা 38-এ ল্যান্ডলর্ডস সোসাইটি কলকাতাতে. এবং এই সংগঠনের অন্যান্য যারা মেম্বার ছিল, রাধাকান্ত দেব. বলো তো রাধাকান্ত দেব বিষয়টা, রাধাকান্ত দেব সম্পর্কে আমরা বোধহয় প্রিভিয়াস ক্লাসে একটু আলোচনা করেছিলাম, মনে পড়ে? রাধাকান্ত দেব একটু বলো, আমি 1 মিনিট একটুখানি চুপ থাকার চেষ্টা করি, তোমরা বলো রাধাকান্ত দেব এর সম্পর্কে আমরা কি জানি? বলো. ক্লাসে আছো তো সবাই নাকি? স্যার, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। হ্যাঁ, আর রাধাকান্ত দেব আর কার সঙ্গে কাজ করেছিলেন? ডেভিড হেয়ার। রাজা রামমোহন রায়ের সঙ্গে. অবশ্যই রাজা রামমোহন সঙ্গে তার বিরোধ হয়েছিল না, সতী প্রথা যখন নিষিদ্ধ হলো তখন. যাক, এই বিষয়টা যেহেতু আমরা ওই ওই পার্টটা যেহেতু আমরা কমপ্লিট, হিন্দু কলেজ প্রতিষ্ঠার সঙ্গেও জড়িত ছিলেন। দেখো, হিন্দু কলেজ প্রতিষ্ঠার সাথে তিনটে ব্যক্তির নাম মনে রাখবা. এক হচ্ছে রাজা রামমোহন রয়, RRR প্লাস ডেভিড হেয়ার, আর একটা হচ্ছে আলেকজান্ডার ডাফ. এই তিনটেই পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে. হ্যাঁ, তিনি একটা কি একটা সবার স্যার একটা প্রেসিডেন্ট বা মেম্বার ছিলেন না? হ্যাঁ, ব্রাহ্ম সমাজেরও মেম্বার তিনি ছিলেন, কিন্তু যখন ওই ইয়েটা মানে 1829-এ যখন সতী প্রথা নিষিদ্ধ হলো, তখন রাধাকান্ত দেব বের হয়ে গেলেন. এবং এই রাধাকান্ত দেবের জন্যই তো রাজা রামমোহন রায়কে বিদেশের মাটিতে মৃত্যুবরণ করতে হলো, তাই না? আচ্ছা, রাধাকান্ত দেবের নিজের একটা অর্গানাইজেশন আছে,
আচ্ছা চলো। ধর্মসভা এরকম কিছু। হ্যাঁ, ইয়েস, ধর্মসভা। ধর্মসভা এরকমই একটা নাম, আমি ভুলে যাচ্ছি মনে হচ্ছে। ধর্মসভা এরকম বলে একটা তার অর্গানাইজেশন করেছিলেন তিনি রামমোহনের রায় থেকে বেরিয়ে গিয়ে। আচ্ছা চলো এবার তাহলে এই ল্যান্ডলর্ড সোসাইটিতে আদার্স মেম্বার ছিল রাধাকান্ত দেব, প্রসন্ন কুমার ঠাকুর, রাজকমল সেন, এবং ভবানীচরণ মিত্র। এদের অবজেক্টিভ কী ছিল? ইট ওয়াজ অ্যান অ্যাসোসিয়েশন অফ ল্যান্ড হোল্ডার্স অফ বেঙ্গল, বিহার অ্যান্ড ওড়িশা। বাংলা, বিহার, উড়িষ্যার যারা জমিদার কমিউনিটি তাদের একটা সংগঠন। অ্যান্ড ইটস প্রিন্সিপাল অবজেক্টিভ ওয়াজ টু গার্ড ইটস ক্লাস ইন্টারেস্ট, অর্থাৎ জমিদারদের স্বার্থ যাতে রক্ষা হয় সেটাই এদের মূল উদ্দেশ্য ছিল। এর মেম্বারশিপ কারা হতে পারবে? অলসো এক্সটেন্ডেড টু নন অফিসিয়াল ব্রিটিশার্স এঙ্গেজড ইন ট্রেড অ্যান্ড কমার্স ইন বেঙ্গল। মানে এই অ্যাসোসিয়েশনে তারাও যোগ দিতে পারবে যারা ব্রিটিশ নন অফিসিয়াল, যারা ব্রিটিশ সরকারের কর্মচারী যারা নয়, এবং বাংলাতে যারা ব্যবসা বাণিজ্য করছে ব্রিটিশ, তারা এই সভায় যোগদান করতে পারবে। It was the first to adopt the path of constitutional demonstration for the fulfillment of its objective. It failed to take root in the areas outside the Bengal presidency where the permanent settlement was not in vogue. Okay, যেখানে পার্মানেন্ট সেটেলমেন্ট যেখানে ছিল না, মানে জমিদারি প্রথা যেখানে ছিল না, সেখানে এটা স্বভাবতই স্প্রেড হবে না। Suppression, it became inactive around 1842. Although it maintained a precarious existence till 1850, the Bengal British India Society took its place. এবং এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করে যে ল্যান্ডলর্ডস সোসাইটি বা ল্যান্ড হোল্ডার্স সোসাইটি এটা কোন সংগঠনের সাথে মার্জড হয়? তোমরা রাখবে এটা বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির সাথে মার্জ হয়ে যায়, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির সাথে মার্জ হয়ে যায়। নেক্সট হচ্ছে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি এটা 1843-এ তৈরি হয় কলকাতাতে, এবং এর মেইন অবজেক্টিভ ছিল টু প্রমোট গুড সিটিজেনশিপ কোয়ালিটিস ইন দ্য ইন্ডিয়ান পিপল। ভারতীয় জনগণের মধ্যে যাতে ভালো নাগরিক হওয়া যায় সেই জিনিসগুলোকে প্রমোট করা। রেইজ পাবলিক অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য স্টেট অফ গভর্নেন্স স্টেট সম্পর্কে জনগণকে জাগ্রত করা। অ্যান্ড ওয়ার্ক টুয়ার্ড দেয়ার realization through peaceful and legal means consistent with loyalty to the person and government of the reigning sovereign in England. Okay, মানে একটা কথাই বলতে পারো যে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি এর কাজই ছিল যে ব্রিটিশ সরকারের প্রতি জনগণকে অবগত করা, হ্যাঁ, এবং ব্রিটিশ ইংল্যান্ডের সভরেনিটির মাধ্যমে থেকেই সরকারের সাথে জনগণের একটা পিসফুল বা লিগ্যাল রিলেশন মেনটেন করা। এরপর আসে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। 1851, এইগুলোর জন্য এতটা কিছু তোমাদের জানা লাগবে না। এইগুলোর জন্য শুধুমাত্র সংগঠনটার নাম জানবে। কি জানবে বলে দিচ্ছি। সংগঠনটার নেম, কবে এস্টাবলিশড হয়েছিল, এস্টাবলিশ ডেট জানতে হবে, আর এর ফাউন্ডার অর লিডার এটা জানলেই হয়ে যাবে। এখান থেকে একদম স্ট্যাটিক বেসড কোয়েশ্চেন্স কিন্তু জিজ্ঞেস করে। কোথায় হয়েছিল, কে স্থাপন করেছিল, এই আর ডেট কবে, এটা ঠিক আছে। চলো, ইটস প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি আর রাধাকান্ত দেব অ্যান্ড দেবেন্দ্রনাথ টেগর রেসপেক্টিভলি। আদার মেম্বার্স এর অর্গানাইজেশন হল রামগোপাল ঘোষ, তারপর প্যারিচাঁদ মিত্র, তারপর তোমার কৃষ্ণদাস পাল ইত্যাদি। ইটস মেম্বারশিপ ওয়াজ কেপ্ট এক্সক্লুড ইন্ডিয়ানস। যেমন আগেরটাতে তোমরা দেখলে যে সেখানে ইংরেজরাও যারা ব্যবসা করছে তারা মেম্বারশিপ নিতে পারবে, কিন্তু এই ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনে এখানে শুধুমাত্র মেম্বার হতে পারবে ভারতীয়রা। ওকে, ভারতীয়রা। অবজেক্টিভ কী ছিল? টু সিকিউর ইমপ্রুভমেন্টস ইন দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য কান্ট্রির যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আছে সেইটার ইমপ্রুভমেন্ট করা, অ্যান্ড ইন দ্য সিস্টেম অফ গভর্নমেন্ট laid down by parliament. ওকে, নেক্সট। এবং এটার ফলেই কিন্তু এই সমস্ত অর্গানাইজেশনগুলোর ফলেই কিন্তু আমাদের দাদাভাই নওরোজি ব্রিটিশ পার্লামেন্টে যাওয়ার সুযোগ পেয়েছিল। আচ্ছা, বেঙ্গল অ্যাসোসিয়েশন 1852-তে ফাউন্ড হয়েছিল, কলকাতাতে ফাউন্ড হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, 1852-তে হয়েছিল।
এর এইমস ছিল হচ্ছে petitioned the British Parliament to form an Indian Legislative Council entirely composed of Indian only. এই সংগঠনের মাধ্যমে বলা হয়েছিল যে ইন্ডিয়ান যে লেজিসলেটিভ কাউন্সিল তৈরি হয়েছে সেটা যাতে সম্পূর্ণ ভারতীয়দের, শুধুমাত্র ভারতীয়দের দ্বারাই সেটা যাতে পারফর্ম হয়, এটা তারা বলেছিল। It also condemned the policy of excluding Indians from all higher level positions as well as the lavish spending on European postings. Okay, ইউরোপিয়ানদের যে প্রচুর পরিমাণে বেতন দেওয়া হতো, সেই বেতনটা তাদের যে ল্যাভিশ স্পেন্ডিং সেটাকে কমানোর কথা বলা হয়েছিল, এবং উচ্চ উচ্চ স্থানে যাতে ইন্ডিয়ানদেরকে যাতে জায়গা দেওয়া হয় সেই বিষয়টাকে বলা হয়েছিল বেঙ্গল অ্যাসোসিয়েশনের মাধ্যমে। ওকে, আর কি নেক্সট অর্গানাইজেশন হচ্ছে ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, NIA, ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। এটা 1870 তৈরি হয়েছিল। এটা ম্যারি কার্পেন্টার ইন ব্রিস্টল, তারপরে তোমার কেশবচন্দ্র সেনের সহযোগিতা এটা করেছিল কে, ম্যারি কার্পেন্টার। The organization's full name was originally known as National Indian Association in Aid of Social Progress in India. Okay, the initial goal of this organization to promote female education in India. Okay, they also attempted to educate and inform the British on Indian issues. Okay, as the number of Indians in Britain grew, it became the more important to facilitate social interaction between Indian visitors and British residents. Okay, তো ব্রিটিশে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। এটা কোথায় ফর্ম হয়েছিল? এটা লন্ডনে ফর্ম হয়েছিল, লন্ডন। তারপর ইন্ডিয়ান লিগ এস্টাবলিশ হয়েছিল 1875-এ। শিশির কুমার ঘোষ এস্টাবলিশ করেছিল। এর এইম কী ছিল? দ্য লিগ অ্যাসপায়ার্ড টু রিপ্রেজেন্ট নট অনলি দ্য মিডল ক্লাস বাট দ্য মাসেস as well and to stimulate a sense of nationalism among the people. ওকে, নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন 1876, ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন। ওটা আগেরটা কী ছিল বলো তো? আগেরটা ছিল ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, আর এটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন। এটা সুরেন্দ্রনাথ ব্যানার্জি আর আনন্দমোহন বোস তৈরি করেছিলেন। এর ব্যাকগ্রাউন্ড ছিল তোমার 1875-এ শিশির কুমার ঘোষ আর শম্ভুচরণ মুখার্জি, তারা দ্য ইন্ডিয়ান লিগ established করেছিল to represent the middle class of the and foster sense of nationalism among the people. The Indian National Association was founded as the Bharat Sabha. Okay, and its first annual conference was held in Calcutta in 1886. This organization merged with Indian National Congress. Okay, its main objectives were to establish a powerful public opinion on political issues, bring Indians together behind a common political agenda. It's opposed the removal of the age limit of Indian civil service candidates in 1877. Okay, অর্থাৎ ওই যে 21 থেকে 18 করা হয়েছিল না, ওইটারই বিরোধ করা হয়েছিল এই সংগঠনের মাধ্যমে। আচ্ছা, the organization advocated for concurrent civil service examination in both the England and India as well as the Indianization of higher administrative positions. The Indian National Association তোমার spearheaded an effort to repeal the Repressive Arms Act and Vernacular Press Act. Arms Act and Vernacular Press Act এই দুটোকে বাতিল করার জন্য তারা বলেছিল। আচ্ছা, এরপর চলে আসো যে পলিটিক্যাল অর্গানাইজেশন ইন মহারাষ্ট্রের পলিটিক্যাল অর্গানাইজেশনের মধ্যে আমরা দেখব যে বেশ কিছু মহারাষ্ট্রের বেসড কিছু ব্যক্তিবর্গ যেহেতু এটা করেছিল, যেমন লন্ডন ইন্ডিয়ান সোসাইটি, এটা লন্ডনে এস্টাবলিশ হয়েছিল 1865-এ। দাদাভাই নওরোজি এস্টাবলিশ করেছিলেন, এবং দাদাভাই নওরোজির সাথে তার কিছু স্টুডেন্টস যোগদান করেছিল, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তারপর মনমোহন ঘোষ, তারপর তোমার ফিরোজ শাহ মেহতা, তারপর বদরুদ্দিন তায়েবজি, এদেরকে সবাইকে তিনি এই সংগঠনে নিয়ে এসেছিলেন। It was founded by Indian students as a forum for airing political grievances. Okay, honorary membership was allowed for Europeans, but they could not vote for hold office. Okay, the London Indian Society was taken over by the British East India Association in 1866. Okay, though it continued to exist in some form of a few more years.
নেক্সট হচ্ছে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। তো ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন যেটা কিনা দাদাভাই নওরোজি তৈরি করেছিলেন, যেখানে ভারতীয়দের এবং যারা রিটায়ার্ড ব্রিটিশ অফিসিয়ালস ছিল তাদেরকে সঙ্গে নিয়ে লন্ডনে এটাও হয়েছিল, ঠিক আছে। এর ফার্স্ট প্রেসিডেন্ট হয়েছিলেন লর্ড লাইভডেন। ইট সাপ্রেস ইট সুপারসিডেড দ্য লন্ডন ইন্ডিয়ান সোসাইটি, বললাম যে লন্ডন ইন্ডিয়ান সোসাইটি এটার সাথে মার্জ হয়েছিল। ইট ওয়াজ আ প্ল্যাটফর্ম ফর ডিসকাসিং ম্যাটার্স অ্যান্ড আইডিয়াস about India and to provide representation for Indians to the government. Forms from its inception, এর জন্ম থেকেই the East India Association published a journal of the East India Association. Udham Singh assassinated the former governor of Punjab at the time of Amritsar massacre in 1940, following the lecture delivered by Michael O'Dyer at Caxton Hall, ওকে। এর মার্জারের কথা যদি বলো, 1949-এ ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন মার্জড উইথ ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন টু form the Britain, India and Pakistan Association. It merged with the former India Society, now known as the Royal India, Pakistan and Ceylon Society in 1966 to form the Royal Society for India, Pakistan and Ceylon, ওকে। যাই হোক, এই পার্টটা এতটা গুরুত্বপূর্ণ নয়। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কবে এস্টাবলিশ হয়েছিল, কে এস্টাবলিশ করেছিল, ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিল, এটাই গুরুত্বপূর্ণ। এবং উধম সিং কোনটার সাথে রিলেটেড ছিল, এটাও একটা প্রশ্ন জিজ্ঞেস করে। উধম সিং মনে রাখবা ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত ছিলেন। নেক্সট হচ্ছে পুনা সার্বজনিক সভা। পুনা সার্বজনিক সভা 1870-এ তৈরি হয় মহারাষ্ট্রে এটা, এবং এটাকে ফাউন্ড করেছিলেন। ইট রেজাল্টেড ফ্রম দ্য লেবার অফ মেনি গ্রেট মেন লাইক জিভি যোশী, এস.এইচ. সাথে, তারপর তোমার এস.এইচ. চিপলঙ্কার, তারপর মহাদেব গোবিন্দ রানাডে, হ্যাঁ, যিনি 1871-এ জয়েন করেছিলেন। এই সমস্ত ব্যক্তিবর্গরা মিলে এই পুনা সার্বজনিক সভা এস্টাবলিশ করেছিলেন। এর এইমস ছিল কি, দ্য সভা ওয়াজ ক্রিয়েটেড টু অ্যাক্ট অ্যাজ অ্যান ইন্টারমিডিয়ারি বিটুইন দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য ইন্ডিয়ান্স। ভারতীয়দের এবং ব্রিটিশ সরকারের মধ্যে যোগসূত্র গঠনের জন্য এটা কাজ করেছিল। ইন 1872 দ্য সভা এস্টাবলিশড আ সাব কমিটি টু ইনভেস্টিগেট দ্য স্টেটস peasants and agricultural conditions and protect them from exploitation. In 1876 the Sabha organized famine relief in the Deccan region. It set up arbitration courts, that is Nyay Sabha, for the private settlement of civil disputes in order to save people from the high costs of litigation, okay। অর্থাৎ লিটিগেশনের জন্য যে মানে যদি কোর্টে যেতে হয় না, এই কোর্টে যেতে গেলে উকিল ধরতে হবে, অনেক পয়সা কড়ি খরচ হবে। তো এই সিভিল ডিসপিউটগুলোকে সেটেল করার জন্য একটা আরবিট্রেশন কোর্টস ফর্ম করেছিল এরা, যেটাকে ন্যায় সভা বলা হতো। In 1875 the Sabha petitioned the House of Commons for Indian representation in the British Parliament, okay। আর এটার এই সমস্তগুলোর ফলেই কিন্তু এই সমস্ত সংগঠনগুলোর প্রভাবেই কিন্তু দাদাভাই নওরোজি লেবার পার্টির হাত ধরে, হ্যাঁ, সে ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার হবে। কোত্থেকে? ফিন্সবারি থেকে 1882-তে, ওকে। আচ্ছা, বম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন, এটা 1885-এ ফাউন্ড হয়েছিল। এটা ফাউন্ড করেছিল ফিরোজ শাহ মেহতা, কেটি তেলাঙ্গ আর বদরুদ্দিন তাইবজি, এই তিনজনে। It was founded in response to Lytton's reactionary policies and the Ilbert Bill controversy. তো লিটনের যে সমস্ত রিয়াকশনারি পলিসিগুলো ছিল আর তার সাথে ইলবার্ট বিলের কন্ট্রোভার্সি, এটার বিরুদ্ধে রেসপন্স করার জন্যই এই বম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন এস্টাবলিশ হয়েছিল। দ্য অ্যাসোসিয়েশন হ্যাজ অলওয়েজ হ্যাড কর্ডিয়াল রিলেশনস উইথ দ্য পুনা সার্বজনিক সভা। পুনা সার্বজনিক সভার সাথে এদের একটা আন্তরিক সম্পর্ক ছিল। ইন সেপ্টেম্বর 1885 দ্য বম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন
Pune Sarvajanik Sabha, Madras Mahajan Sabha, and Indian Association of Calcutta sent a joint deputation to England to present India's case to the British electorate. ওকে, অর্থাৎ এরা সবাই মিলে ব্রিটিশ পার্লামেন্টে গিয়ে এদের বক্তব্য, ব্রিটিশ ইলেক্টোরেট বলতে কি যারা নির্বাচিত ব্রিটিশ এমপিস, তাদের কাছে গিয়ে ভারতের দুর্দশার কথা তুলে ধরেছিল। দ্য ডেলিগেশন ওয়াজ লেড বাই এন চন্দ্র এইখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করে কিন্তু, হ্যাঁ, যে এই ডেলিগেশন কে হেড করেছিল। তোমরা একবার, দিস ডেলিগেশন ওয়াজ লেড বাই এন চন্দ্রবারকার বা এন চন্দ্রবারকার, যাই বলো না কেন, অফ বম্বে, রামস্বামী মুদালিয়ার অফ মাদ্রাজ, আর মনমোহন ঘোষ অফ ক্যালকাটা, এই তিনজন। তাহলে বম্বে থেকে গেল কে, এন চন্দ্রবারকার, মাদ্রাজ থেকে গেল হচ্ছে রামস্বামী মুদালিয়ার, আর কলকাতা থেকে গেল হচ্ছে মনমোহন ঘোষ। দ্য triumvirate or the three stars of Bombay's public life were বদরুদ্দিন তায়েব জি। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। থ্রি স্টার্স নামে কারা পরিচিত ছিল, বা তোমার ত্রিউম্ভিরেট নামে কারা পরিচিত ছিল? তিনজন, এক হচ্ছে বদরুদ্দিন তায়েব জি, ফিরোজ শাহ মেহতা, আর হচ্ছে কাশীনাথ তেলাং, কে তেলাং বা কাশীনাথ তেলাং, এই তিনজনকে বলা হতো দ্য থ্রি স্টার্স অফ বম্বে। হ্যাঁ, থ্রি স্টার্স অফ বম্বেজ পাবলিক লাইফ। চলো, পলিটিক্যাল অর্গানাইজেশনস ইন মাদ্রাজ। মাদ্রাজের পলিটিক্যাল অর্গানাইজেশন হচ্ছে মাদ্রাজ নেটিভ অর্গানাইজেশন, MNA। এটা 1852-তে এস্টাবলিশ হয়েছিল চেন্নাইতে। এস্টাবলিশ করেছিলেন হচ্ছে তোমার গজুলা লক্ষ্মী নারাসু চেট্টি। It was the first Indian political association to be formed in the Madras Presidency. মাদ্রাজ প্রেসিডেন্সিতে প্রথম একটা পলিটিক্যাল অর্গানাইজেশন ছিল এটা, MNA. It was the political center of the presidency's landed gentry who had grievances against company rule. Factors that led to the establishment of the organization, the impending discussion in the British Parliament regarding company rule in India provided the impetus for MNA's formation. Dissatisfied with the company's administration, the MNA petitioned the British Parliament to end the company regime following the passage of the Charter Act of 1853. The association represented the riots মানে কৃষক, grievances under the land settlement সিস্টেমের ফলে যে কৃষকদের যে দুর্দশার কথা সেটা এরা তুলে ধরেছিল, পিটিশন দিয়েছিল ব্রিটিশ পার্লামেন্টে 1852-তে। ওকে, আর্জিং ইমিডিয়েট অ্যাকশন, বলেছিল যে ইমিডিয়েট অ্যাকশন যাতে নেওয়া হয় কৃষকদের দুর্দশা মোচন করার জন্য। দিস ওয়াজ ফলোড বাই আ ভিজিট ফ্রম HD Seymour, chairman of the Indian Reform Society, leading to the formation of the torture commission in 1854. ওকে, আচ্ছা, এখানে একটা কথা আমি তোমাদের বলে দিই, কালকের ক্লাসটা না প্রত্যেকে অংশগ্রহণ করো। কালকে আমি 7টা থেকে ক্লাস চালু করব, 7টা থেকে, এবং চেষ্টা করব অন্তত 2-2.5 ঘন্টা বা 3 ঘন্টার একটা ক্লাস হোক। কালকের ইংলিশ ক্লাসটা কিন্তু সবাই অ্যাটেন্ড করো। কালকে আমি তোমাদের এরর কারেকশনের একটা সেট করবো, মানে চেষ্টা করব যে 100 এরর কারেকশনস করাতে, যাতে আপকামিং যে এক্সামিনেশনগুলো রয়েছে সেখান থেকে যে বারবার যে টপিক থেকে প্রশ্ন জিজ্ঞেস করে না, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে একটা ম্যারাথন বলতে পারো, ম্যারাথন লেগে একটা ক্লাস করার একটা ইচ্ছা আছে। তো কালকে কিন্তু চেষ্টা করো সবাই 7টা থেকে ক্লাসটাকে অ্যাটেন্ড করতে। ওকে, চলো। Dissolution of the organization. MNA was dissolved in 1867. Despite the efforts to revive it in 1870s, it ceased to be exist by 1881. এরপর হচ্ছে মাদ্রাজ মহাজন সভা হয়, ভগবান একে আবার কি হচ্ছে কেন। 1884 মাদ্রাজে হয়েছিল, কে তৈরি করেছিল দেখেন। আমার না হিক্কি হচ্ছে, আমি আর কথা বলতে পারবো না, সো এটা একটুখানি দেখে নিও।
আর আছে নাকি? নেই। ওকে, ঠিক আছে। তো এই পর্যন্তই হলো, আজকে আমরা গুরুত্বপূর্ণ দেখলাম। এবার আমাদের নেক্সট ক্লাসে কী হবে বলো দেখি। আমরা নেক্সট ক্লাস, তোমাদের মনে থাকবে কি, তোমাদের ক্লাস নাম্বার 14, ক্লাস নাম্বার 14, এটা আমি চেষ্টা করছি আজকে রাতে এটাকে রেকর্ডেড করে দেওয়ার, যদি এটা না পারি তো কালকে দিব। হ্যাঁ, আজকে 15 হলো। নেক্সট ক্লাসে আমরা কি করব, নেক্সট ক্লাসে আমরা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস শুরু করব, আইএনসি। ঠিক আছে, স্যার এটা পিডিএফটা দিয়ে দেবেন। আমি এখনই দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে, তাহলে সবাই খুব খুব ভালো থেকো, গুড নাইট। দাদা তাহলে আমাদের এই আইএনএম শেষ হতে মোটামুটি কতগুলো ক্লাস লাগবে? দেখো, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পর মোটামুটি এখনও 8-10টা ক্লাস হবে। ঠিক আছে। আচ্ছা